হচ্ছে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে উইথড্রল রিটার্ন। তো উইথড্রল রিটার্ন এ হচ্ছে আমাদের ৩ টা রিটার্নই হয়। একটা হচ্ছে আমরা এখন যেহেতু কোয়ার্টারলি আগে সেম রিটার্ন এর ফরমেটটা আছে। এখন শুধু কোয়ার্টারলি হচ্ছে এটা আমাদের সাবমিট করতে হবে। কারণ এখন পর্যন্ত এনবিআর থেকে কোন নির্দেশনা দেয় নাই যে কোন রিটার্ন এর পরিবর্তন আসবে কিনা। কারণ পরিবর্তন আসলেও ফর্মে যদি কোন পরিবর্তন হয় সেটাও অনেক বেশি কিছু একটা হবে না। জাস্ট আমার কাছে যেটা মনে হইছে যেহেতু এখন পর্যন্ত কোন কিছু আসে নাই সেটা হয়তো ফর্ম সেম থাকবে। শুধু আমাদের রিটার্ন এর যেমন আমি একটা রিটার্ন দেখাচ্ছি অক্টোবরের একটা। জাস্ট আমি একটা ড্রাফট টাইপের মানে একদম ডাটা থেকে দেখানোর চেষ্টা করব। তো আরেকটা হচ্ছে আমাদের ৩ টা রিটার্নের আ এপ্রিল মাসে আমরা বর্তমানে এক্সিস্টিং হচ্ছে একটা রিটার্ন দিতাম। তো সেটাতে হচ্ছে স্টেটমেন্ট অফ এমপ্লয়িজ রিটার্ন সাবমিশন। যারা হচ্ছে রিটার্ন সাবমিশন করে তাদের জন্য। যেমন আমরা যখন দেখি নভেম্বরের ৩০ তারিখ হচ্ছে ইন্ডিভিজুয়াল এর ট্যাক্স ডে থাকে। অর্থাৎ রিটার্ন সাবমিশন লাস্ট ডে থাকে। প্রতিবারই কোন না কোন কারণে মেয়াদ বাড়ায়। তো সেই হিসাবে যখন বাড়ায় তখন হচ্ছে আমাদের এ পরবর্তীতে আমাদের যারা রিটার্ন সাবমিট করছে তাদের তথ্যগুলো দিতে হয়। তারপর ৩ নাম্বার হচ্ছে এইটা আমার কাছে অনেক বেশি কমপ্লেক্স। সেটা হচ্ছে আমরা বর্তমান সেপ্টেম্বর মাসে হচ্ছে এই রিটার্নটা দিতে হয়। সেটা হচ্ছে সেলারি ইনফরমেশন। আপনার কোম্পানিতে যদি প্রচুর পরিমাণের এমপ্লয়ি থাকে, এটা আগে নাম ছিল ১০৮ ফর্ম। এখন বর্তমানে তো আমরা এরকম একটা বিরাট ফর্ম। তো এইভাবে হচ্ছে আমরা ৩ টা জিনিসই দেখাবো উইথড্রল রিটার্ন কোম্পানি যেটা সেকশন হচ্ছে ১৭৭ অনুসারে হচ্ছে আমাদের সাবমিট করতে হয়। তাহলে এটা ১ম যে পেজটা আমরা যদি শুরুতে বলি, যেটা ৪ বার কোয়ার্টারলি হচ্ছে আমরা সাবমিট করব। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ১ম এ হচ্ছে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট। এটা একটা অ্যাকনলেজমেন্ট যেটা আমাদের ট্যাক্স এর যেরকম অ্যাকনলেজমেন্ট দরকার হয়, এটারও একটা অ্যাকনলেজমেন্ট দরকার হয়। তো সেক্ষেত্রে যে মাসেরটা আমরা দিব, তখন হচ্ছে আমাদের এখানে ওই মাসের নামটা হচ্ছে সুন্দর করে হচ্ছে উল্লেখ করতে হবে। যেমন আমি এখানে অক্টোবর দিলাম। কারণ রিটার্নটা কখন সাবমিট করতে হবে আমরা জানি ২৫শে অক্টোবরের মধ্যে। কারণ এটা আগে ছিল ১৫, ১৫ থেকে এখন ২৫ করছে। আমার কাছে মনে হচ্ছে ভালো হইছে। তারপর হচ্ছে আমরা এখানে রিটার্ন ফিন্যান্সিয়াল ইয়ার যেটা ২৫-২৬ আমরা দিলাম। তো আপনার কোম্পানির নাম থাকবে। তারপরে এখানে টিন থাকবে। অনেক প্রতিষ্ঠানে হচ্ছে সেপারেট উইথড্রলিং আইডেন্টিফিকেশন নাম্বারও থাকে। এটা নেওয়া ম্যান্ডেটরি না। অনেকে এরকম একটা থাকে। কিন্তু আসলে হচ্ছে আমাদের মূল হচ্ছে টিন। তারপর হচ্ছে সার্কেল থাকবে, জোন থাকবে। তারপর এখানে হচ্ছে ডেট অফ সাবমিশন রিটার্ন। রিটার্ন সাবমিশন করার জন্য হচ্ছে এখানে একটা ডেট মানে কোন ডেটে সাবমিট করছি এটা লিখে রাখা। সেটা ম্যানুয়ালি যেহেতু একটা সিল দেয় সেখানে অবশ্যই রেটের উল্লেখ থাকে। তাই এটা এতটা গুরুত্বপূর্ণ না। তাও যেহেতু ফর্মে আছে আমরা সেজন্য হচ্ছে রাখছি। তারপর হচ্ছে ট্যাক্স অফিস এন্ট্রি নাম্বার। এখানে যদি কোন নাম্বার দেয় সেটা থাকবে। তারপরে এখানে হচ্ছে ডেট অফ সিগনেচার ওরা যখন সিগনেচার করে এখানে ডেট দেয়। তারপর ট্যাক্স অফিসের একটা এখানে একটা নাম্বারও দেয়। জয়েন তো হয়ে গেছে আচ্ছা এখানে। যাক মোটামুটি আমরা অলরেডি ১২ জন হয়ে গেছি। ভালো লাগছে। সবাই জয়েন করতে শুরুটা আমরা কম সময়। কি আপনি একটু মিউট করে ফেলেন দয়া করে। আমরা কোয়েশন সেকশনে কথাবার্তা বলে নিব। প্লিজ মিউট। হুম। কে জানি কথা বলছে। আশরাফুল ভাই খুব চমক কথা বলতেছেন। থ্যাংক ইউ। আচ্ছা তারপর এটা হচ্ছে আমাদের ১ম পেজ যেখানে হচ্ছে জাস্ট কিছু ইনফরমেশন থাকবে। আমাদের মূল হচ্ছে রিটার্ন অফ দ্য উইথহোল্ডিং এইটা। এই পেজে হচ্ছে আমাদের আ যত ধরনের উইথহোল্ডিং থাকে, আমরা যেটা হচ্ছে সারা মাস ধরে টিডিএস গুলো কাটি। কাটার পর এই তথ্যগুলো হচ্ছে আমাদের এই পেজটাতেই মূলত অনেকগুলো পেজ আছে। সেটাতে হচ্ছে আমাদের আপডেট গুলো দিতে হয়। তো এখানেও বেসিক ইনফরমেশন যেমন এটা হচ্ছে ট্যাক্স ইয়ার থাকবে, তারপর মাসেরটা থাকবে। তারপরে এখানে জাস্ট দেখলে বোঝা যাবে কতগুলো বেসিক ইনফরমেশন। দেওয়ার পর আমাদের আসলে পার্ট 2 থেকে শুরু হইছে। এটা ছিল পার্ট 1 এ হচ্ছে বেসিক ইনফরমেশন।
আর তারপর হচ্ছে এখানে পার্ট 2 তে পার্টিকুলার অফ ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স। কোন, কোন সোর্সে হচ্ছে আমরা ট্যাক্স ডিডাক্ট করছি। যেমন আমরা জানি ৮৬ সেকশন থেকে হচ্ছে ট্যাক্স ডিডাকশনটা শুরু। তারপর হচ্ছে ১৩৯ সেকশন পর্যন্ত আছে। তো ৪৬ সেকশন হচ্ছে এমপ্লয়মেন্ট। অর্থাৎ সেলারি থেকে যদি কোনো টিডিএস গুলো কাটা হয়, তাহলে এইটা হচ্ছে এখানে দেখাতে হবে। তো এখানে কলামের ক্ষেত্রে আমরা প্রথমে তো সিরিয়াল নাম্বার, তারপর সোর্সেস স্যার কোন, কোন স্ক্রিনে সমস্যা হচ্ছে স্যার, মনে হয় না আমি লিখতে পারছি না। আর কারো দেখতে পাচ্ছেন এরকম? হ্যাঁ দেখা যাচ্ছে। আসলে ভাই দেখা যাচ্ছে, আপনার মনে হয় একটু ইয়া করা উচিত। দেখা যাচ্ছে ভাই। রাসেল ভাই দেখতে পাচ্ছেন? ওকে, তাহলে আমরা হচ্ছে ৮৬ সেকশনে যখন আমরা উনি কি আবার বের হয়ে গেছে? স্যার আমি আসছি পুনরায়, এখন লিখতে পারছি। ওকে, তাহলে এখন আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয়, কারণ প্রতি মাসে কোনো না কোনো ভাবে হচ্ছে স্যালারি থেকে টিডিএস কাটতেই হয়। তো স্যালারি থেকে যতটুকু টিডিএস কেটে জমা দেওয়া হয়েছে, সেইটা হচ্ছে আমাদের এখানে তথ্য দিতে হবে। আমরা যদি এখানে যদি দেখি, সেকশন তো আমাদের এখানে উল্লেখ আছে, ফর্মে সেকশন থাকবে, তারপর হচ্ছে নাম্বার অফ পারসন ফ্রম হুইচ ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স। কয়জন ব্যক্তি থেকে আমরা, অথবা কয়জন সাপ্লায়ার থেকে, অথবা মানে এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল কতজনের ট্যাক্স কাটা হয়েছে বা টিডিএস ডিডাক্ট করা হয়েছে, জমা দেওয়া হয়েছে, সেই নাম্বারটা হচ্ছে আমাদের দিতে হয়। আমরা যদি ধরি এখানে আমাদের প্রতিষ্ঠানের ৫০ জনের স্যালারি কাটা হয়েছে, টিডিএস কাটা হয়েছে, তাহলে এই গড়ে হচ্ছে অ্যামাউন্ট অফ ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স ইন টোটাল কত টাকা। আমরা ধরলাম এখানে হচ্ছে ৫ লাখ, ২ লাখ টাকা ধরলাম। ২ লাখ টাকা হচ্ছে আমাদের ট্যাক্স কাটা হয়েছে এবং জমা দেওয়া হয়েছে। এখানে হচ্ছে অ্যামাউন্ট ডিডাক্টেড এট সোর্স টিল অক্টোবর। আপনাদের এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ১ বছরের পুরো ডাটাটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে, মানে ব্যালেন্সটা। এটা যখন এই গড়টাতে হচ্ছে আমরা লাস্টের যে গড়টা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে সাধারণত ক্যারি ফরওয়ার্ড হবে। আপনারা শুরু করবেন হচ্ছে জুলাই থেকে। তো জুলাই থেকে যেহেতু প্রথম রিটার্ন দিতে হচ্ছে অক্টোবরে, তো সেই হিসাবে অক্টোবরের এখানে কোনো ব্যালেন্স থাকবে না। আমরা এখানে ব্যালেন্স নিলাম না। সেটা হচ্ছে অক্টোবরের ডাটাগুলো দিব। তারপর যখন আমরা পরবর্তী কোয়ার্টারলি যখন রিটার্নটা সাবমিট করব, তখন কিন্তু এই ২ লাখ টাকা ওখানে চলে যাবে। তার মানে হচ্ছে আপনি ইজিলি এই ফরম্যাটের একদম লাস্টটা যখন সাবমিট করবেন, তখন হচ্ছে আপনি দেখতে পারবেন যে টোটাল কত টাকা কোন হেডিং এ টিডিএস কাটছেন। এই কারণে আপনি এখানে যদি ২ লাখ টাকা পরবর্তী মাসে কিন্তু আপনি কি করতে হবে, এই মাসে ২ লাখ টাকা প্লাস এখানে নতুন করে যেটা দিবেন। ধরেন আমরা ধরলাম যে গত মাসের ছিল আরো ২ লাখ টাকা। তাহলে এটা যদি আমরা অক্টোবরের পরে যাই, পরের যেটা ২ নাম্বারে সাবমিট করব, তখন কিন্তু আমাদের এখানের ব্যালেন্স আসবে হচ্ছে ৪ লাখ টাকা। আর এখানে কিন্তু যতটুকু ওইবার কাটা হইছে, এটাই কিন্তু আসবে। তো সেই হিসাবে হচ্ছে এটা ক্লোজিং ব্যালেন্স হিসাবে ক্যারি ফরওয়ার্ড হবে, যা থেকে আমরা এক নজরে দেখতে পারবো যে আমাদের কত টাকা হচ্ছে টোটাল কাটছে। কারণ এতে অনেক সময় যখন আপনারা হচ্ছে ট্যাক্সের রিটার্ন সাবমিশন করবেন কোম্পানির, তখন হচ্ছে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনাকে সবগুলা টিডিএস এর একটা কপি দিতে হবে। তো সেই হিসেবে আপনার কত টাকা টিডিএস কাটছেন, এটা কিন্তু আপনাকে উইথড্রল রিটার্ন থেকে খুব সহজে হচ্ছে আপনি তথ্যগুলা পাবেন এবং মিলাইতে পারবেন। কারণ বড় কোম্পানির ক্ষেত্রে যেটা হয় যে তথ্যগুলা পরবর্তীতে একটু কঠিন হয়ে যায়। তাই হচ্ছে আমাদের এটা একটা ভালো রেফারেন্স, যাতে হচ্ছে আমরা ওখানে তথ্যগুলো হচ্ছে রাখতে পারি। তো আমি এখানে ব্যালেন্স থাক এটা রাখলাম। তারপর হচ্ছে ফ্রম দ্য অ্যামাউন্ট পেইড টু ওয়ার্কার্স প্রসেস ধরেন ২০২৬ যদি মার্চেরটা দিতে যাই, আপনার ফেব্রুয়ারি পর্যন্ত কিউমুলেটিভ যোগ হতে থাকবে না, মানে ২৫শে জুলাই থেকে? না, না, না। আপনি তো প্রথম রিটার্নটাই দিবেন অক্টোবরে। তাহলে অক্টোবরে আগ পর্যন্ত যতগুলো হইছে, মানে যেটা এর আগের মাসে দিচ্ছেন ২ লাখ টাকা। না না, শুধু আগের মাসেরটা আসবে না, একদম কিউমুলেটিভ পিছে যত মাসে দেওয়া হয়েছে সবগুলা যোগ হয়ে আসবে। এইখানে হ্যাঁ কিউমুলেটিভ হবে। আমি এটা আপনাকে বোঝাচ্ছি, কারণ এখানে আমরা ৪ টা ভাগই করে নিলাম। মানে ৪ বার আচ্ছা। কোয়ার্টারলি ধরলাম। তো ৪ টা কোয়ার্টারলি তো ৪ বার এখানে আমার ক্লোজিং ব্যালেন্সটা আসবে। ও আচ্ছা, ৪ মাসের, মানে এর আগে ৪ মাসের। ৪ মাসের না, ১২ মাসেরই চলে আসবে। মানে কোয়ার্টারলি তো চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
ঠিক আছে। তাহলে কিউমুলেটিভ ক্রমযোজিত আকারে যোগ হয়ে চলে আসবে, এই তো? কিউমুলেটিভে এই ঘরটাতে সবগুলো কিউমুলেটিভ থাকবে, আর এখানে হচ্ছে যে মাসেরটা রিটার্ন গুলো সাবমিট করবেন ওই যখন মাসেটা আসবে। ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের 86 এ যদি আমরা 88 আছে, যে সেকশন হচ্ছে আমাদের কাটতে হয়, কারণ আপনারা খেয়াল করে দেখবেন সবগুলো সেকশন হচ্ছে সবার স্যার জন্য। সরি স্যার, স্যার এই যে 2 লাখ টাকা, এটা কি অক্টোবর মাসের টিডিএস, জুলাই মাসেরটা, জুলাই যে সর্বোচ্চ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর সেপ্টেম্বর, হ্যাঁ হ্যাঁ, এই সবগুলা। মাসেরটা সবগুলো, আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে আবার হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় 89 সেকশন, পেমেন্ট মেড টু কন্ট্রাক্টর সাপ্লায়ার্স। এখানে কিন্তু অনেক 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 বিল থাকে, যেহেতু আমাদের সাপ্লায়ার থেকে হচ্ছে টিডিএস কাটতে হয়, এই সেকশনটা অনেক বেশি ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে ধরি যে 3 মাসে ধরলাম আমি টোটাল 50 জন সাপ্লায়ার থেকে হচ্ছে টিডিএস কেটে জমা দিছি, সেটা ধরলাম আমার 5 লাখ টাকা। তাহলে এখানে আমরা যেহেতু প্রথম রিটার্ন দেখেন, এখানে কিন্তু এখানের সাথে যোগ হয়ে যাচ্ছে, আমার আগের যে অ্যামাউন্টটা থাকতেছে এর সাথে হচ্ছে এখনকার অ্যামাউন্টটা যোগ হয়ে যাচ্ছে। যেহেতু আমরা প্রথম রিটার্ন অক্টোবরে, তো এখানে আমি দেখালাম কিছু নাই, কারণ পরবর্তী রিটার্নে এইটার সহ 5 লাখ সহ মানে ওই মাসে যতটুকু থাকবে, মানে ওই পিরিয়ডে ওইটা এখানে যোগ হবে। তারপর হচ্ছে পেমেন্ট ফর সার্ভিস, এখানে 90 সেকশনের মানে এই সেকশন অনুসারে যতগুলো থাকবে সেটাও সেম আসবে, যেমন আমাদের এখানে আগে থেকে কিছু ব্যালেন্স ছিল। তারপর হচ্ছে আপনাদের পেমেন্ট টু ট্যানজিবল অ্যাসেট বলি অথবা অ্যাডভার্টাইজমেন্ট, মানে সবগুলো হচ্ছে সেকশন অনুসারে। এখানে আবার একটা খেয়াল রাখতে হবে, কিছু আছে সার্ভিস আর কিছু আছে সার্ভিস ছাড়া, সেটা আমরা সেপারেট দেখব। তো পেমেন্ট যদি কমিশন দেই, মানে মূলত হচ্ছে আমরা টিডিএস এর যে হেডিং মানে সেকশন গুলো আলোচনা করছি, যে গত ক্লাসে ছিল, এর আগের ক্লাসে, সবগুলো সেকশন অনুসারে যতটুকু আপনারা কাটবেন সেটা হচ্ছে এখানে দেখাইতে হবে, এটা হচ্ছে মূলত কথা। সেম এখানে যদি আমরা অন্য 90 সেকশন আছে, তারপর ইন্স্যুরেন্স কমিশন, মানে সবগুলো আপনার খুঁজে খুঁজে বের করতে হবে কোন কোন জিনিসগুলোতে আপনি, যেমন এখানে এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি ক্যাশ সাবসিডি ফর এক্সপোর্ট, এটাও আমাদের যেহেতু এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি থাকলে সেখানে কিন্তু এই জিনিসটা থাকে, সেক্ষেত্রে 10% করে কিন্তু এখানে টিডিএস কাটে, সেটাও আমরা যদি দিয়ে দিই যে 1 লাখ টাকা এখানে টিডিএস আছে বা ডিডাক্ট করা হয়েছে, তো সেটাও কিন্তু আমরা এখানে দিতে পারি। তারপর হচ্ছে ডিডাকশন অফ ট্যাক্স ফ্রম পারচেজ ইলেকট্রিসিটি হোক। তারপর দেখেন সেকশন গুলো কিন্তু খেয়াল করবেন একটা একটা করে বাড়তেছে, সেটা আমরা 119, 123 সবগুলো সেকশনে, যতগুলো সেকশনে আপনাদের কাটা হবে সবগুলো হচ্ছে এখানে চলে আসবে। তো এখানে হচ্ছে আমাদের পার্ট 3 তে হচ্ছে আমাদের পার্টিকুলার অফ পেমেন্ট অফ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। এখন আমরা যে টাকাগুলো আগে বসাইছি এটার সামারিটা হচ্ছে এখানে আসবে, যেমন ডিপোজিট অফ দ্য উইথড্রয়িং ট্যাক্স টু গভর্নমেন্ট ট্রেজারি। এখানে একটা জিনিস থাকে যে টোটাল অ্যামাউন্ট অফ উইথড্রল ট্যাক্স, আমরা কত টাকা হচ্ছে ট্যাক্স উইথড্র করছি, যেহেতু হচ্ছে আমাদের রিটার্নটা সাবমিট করতে হচ্ছে 3 মাস পরে গিয়ে এর পরবর্তী মাসে, সেক্ষেত্রে আমাদের টিডিএস যদি কারো কাছ থেকে কাটি, এটা অবশ্যই এর আগে হচ্ছে জমা দিয়ে দিতে হবে, কারণ আমরা জানি যে কিভাবে জমা দিতে হয়, যখন টিডিএস গুলো যে মাসে কাটা হয় পরবর্তী মাসে 2 সপ্তাহের মধ্যে হচ্ছে টাকাগুলো জমা দিয়ে দিতে হয়। তো সেই হিসাবে এখানে ডিউ অ্যামাউন্ট আমরা রাখি না সাধারণত, আমরা যেটা করি টোটাল অ্যামাউন্ট যত টাকা হচ্ছে ডিডাক্ট করছি সেই তত টাকাই হচ্ছে আমরা কি করি জমা দিয়ে দিই, টোটাল অ্যামাউন্ট পেড টু দ্য গভর্নমেন্ট ট্রেজারি। তাহলে এটা আমরা নিচে যখন তথ্য দিব তখন এখানে চলে আসবে। এক্সেস অর ডিপোজিট পেমেন্ট এখানে কম বেশি আছে কিনা, কারণ আমার ডাটাগুলো হচ্ছে চালানের টাকাগুলো যখন আমি এখানে জমা দিব, ধরলাম এখানে একটা চালান দিলাম, আমি একটা চালান দিলাম, ডেট তো দিতে হবে, কত ডেটে হচ্ছে সেটা আমরা যদি এখানে দেই, ব্যাংকের একটা নাম দিতে হবে, আমরা ইসিবি ব্যাংক দিলাম, অ্যামাউন্ট আমরা বসাইলাম যে আমরা 7 লাখ বা 7 লাখ টাকা ধরলাম যে আমরা ডিডাক্ট করছি, সেটা যখন আমি দিছি এখানে কিন্তু ফরম্যাটে অটো কিন্তু এখানে চলে গেছে, কারণ এখানে আমার নীলই রাখতে হবে, কারণ যতটুকু ডিডাক্ট করছি ততটাই হচ্ছে আমরা জমা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, না হয় একটু আবার ঝামেলা করতে হবে যেহেতু আইনের রেস্ট্রিকশন আছে। এরকম করে আপনার হচ্ছে যতগুলা চালানের টাকা জমা দিবেন সবগুলো হচ্ছে এখানে একটা একটা করে হচ্ছে লিখতে থাকবেন। আমি এখানে 16টা পর্যন্ত আমার কোনো মাসে গেছে বলা যায়, সেখানে আমি 16টা ঘর রাখছি, যতগুলো ঘর হয় সেটা আপনারা বানায় নিবেন।
তো এখানে কিন্তু আমার টোটাল কত টাকা চালানের তথ্যগুলো দিলে সেটা এখানে বলছে ইফ পেমেন্ট ইজ মেড ইন এনি আদার মোড স্পেসিফাই বাই দ্য বোর্ড প্রোভাইড ইনফরমেশন রিলেভেন্ট টু দ্য মোড। যদি অন্য কোনো ভাবে দেই, সাধারণত এখন অন্যভাবে দেওয়ার সুযোগ নাই, যেহেতু আমরা সবাই হচ্ছে চালানের মাধ্যমে দিতে হয়। তো অন্য কোনো ভাবে যদি দিয়ে থাকি তাহলে এখানে হচ্ছে আমাদের তথ্যগুলো নিতে হবে। তারপর যদি আমরা পার্ট 4 এ যাই, এখানে হচ্ছে আমাদের এখানে এনক্লোজার অর ভেরিফিকেশন, আদার স্টেটমেন্ট, ডকুমেন্টস অন অ্যাটাচমেন্ট। আমরা যদি এখানে কোনো অ্যাটাচমেন্ট এর দরকার হয়, যদিও আমাদের এখানে দরকার নাই, তাহলে সেটা এখানে লিস্ট আকারে দিতে পারি। তারপর যেটা গুরুত্বপূর্ণ এইটা ভেরিফিকেশন। ভেরিফিকেশনটা হচ্ছে যারা হচ্ছে যে হচ্ছে রিটার্নটা সাবমিট করবে। যেমন এখানে আমি বললাম মিস্টার রাসেল, ফাদার অথবা হাজবেন্ড, যাই হোক মিস্টার ওয়াই যেটা দিলাম, ৩ নাম্বারও কিন্তু আপনার থাকতে হবে। যে রিটার্নটা সাবমিট করবে তার হচ্ছে নাম, তার বাবার নাম, তারপর হচ্ছে তার টিন, এই জিনিসগুলো হচ্ছে অবশ্যই উল্লেখ করতে হবে। তারপর এখানে যদি আমরা দিয়ে থাকি তথ্যগুলা, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে তথ্যগুলো হচ্ছে ইজিলি মানে আমরা এটাকে স্বীকৃতি দিলাম। এখানে হচ্ছে আই এম অ্যাসাইন রিটার্ন ক্যাপাসিটি, মানে জাজগুলো হচ্ছে এখানে একটা ভেরিফিকেশন দেওয়া। এখানে কিন্তু আরেকটি জিনিস থাকে, যেমন নেম থাকতেছে, আবার আপনার সিগনেচার। আপনারা সাধারণত হচ্ছে এটা রেডি করে নিজেরা, যেইটা রেডি করে, যেমন ডেজিগনেশন দেওয়া আছে ম্যানেজার ট্যাক্স, সেটা দিয়ে কিন্তু আপনি এখানে সিগনেচার দিবেন, সেই সাথে হচ্ছে আপনার কোম্পানি একটা সিল দিতে পারেন। এই জায়গাতেই সাধারণত আমরা দেই। তারপর হচ্ছে আমরা যেখানে রিটার্নটা সাবমিট করি সেটা হচ্ছে এখানে উল্লেখ করতে হয়। তারপর এটা দেওয়ার পর এখানে সেম আবার ডেটের একটা ব্যাপার আছে, এটা এডিট করে নিলে হয়। এইটুকু হচ্ছে মানে আমরা রিটার্নটা যখন ফুলফিল করি, এটার মানে মূলত সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই পার্টটা। তারপর হচ্ছে শিডিউল ১। শিডিউল ১ এ হচ্ছে পার্টিকুলার অফ ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স। এটা হচ্ছে কি সোর্সে? এখানে কিছু সার্ভিস টাইপের আছে, যে আমরা যদি দেখতে পারি অ্যাডভাইজরি, কনসালটেন্সি সার্ভিস, প্রফেশনাল সার্ভিস, ক্যাটারিং, ক্লিয়ারিং। কারণ আমরা আগের সেকশনগুলোতে হচ্ছে আমরা ওইরকম মানে প্রথম অংশ হচ্ছে সার্ভিস ছিল না ওইরকম। এখানে কিন্তু আবার সার্ভিস ওয়াইজ কিছু 18টা ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে। যদি আপনারা এইসব হেডেও যদি টিডিএস কেটে থাকেন, তাহলে সেম ওয়েতে হচ্ছে আপনাকে টিডিএসটা দিতে হবে। তারপর সবগুলোতে কিন্তু পেজে একটা নাম দিতে হয়, তারপর হচ্ছে সিগনেচার এবং ডেট দিতে হয়। সিগনেচার ডেট দিবেন, সেই সাথে হচ্ছে একটা সিলও দিয়ে দিবেন। তারপর হচ্ছে পার্ট বি তে যেটা পার্টিকুলার অফ ডিডাক্টেড, এটাতে হচ্ছে সেম জিনিস। আমাদের আরো কয়েকটা হেডিং আছে, যেসব হেডে হচ্ছে মানে টিডিএস গুলো কাটা হয়, এটা কম ব্যবহার করা হয়। তারপর যদি আমরা এখানে আসি পার্ট সি, ডি, এগুলো যেহেতু হচ্ছে আমাদের সি পার্টটা হচ্ছে স্যালারি নিয়ে, এটা আমি সেপারেট করে দেখাবো। এটা হচ্ছে সাধারণত হচ্ছে আমরা মানে একবারই বছরে সাবমিট করতে হয়, তাই এটার অংশ না। আপনারা যখন সাবমিট করবেন তখন হচ্ছে পার্ট শিডিউল এ, বি। তারপর ডি তে যদি কোনো তথ্য থাকে, যেমন পার্টিকুলার অফ ট্যাক্স ডিডাক্টেড সোর্স ইন্টারেস্ট, যদি আপনার কোম্পানি কোনো ইন্টারেস্ট থেকে টিডিএস কাটে, সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে ইন্টারেস্টের যে ডিটেলস গুলো থাকে, এটাও তেমন ব্যবহার করা হয় না। পে নেম কাকে দেওয়া হয়েছে, তার অ্যাড্রেস কি, নন রেসিডেন্ট নাকি রেসিডেন্ট, পেমেন্ট কখন করা হয়েছে, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অথবা টোটাল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, অ্যামাউন্ট অফ ট্যাক্স ডিডাক্টেড এর সোর্স, কত টাকা কাটছে, এই তথ্যগুলো। যেহেতু হচ্ছে কোম্পানিগুলো ওইরকম মানুষের লোন দেওয়া, সুদ নেওয়া এটা খুবই কম হয়, বা আমি ওইরকম দেখি না। তো সেই হিসাবে যদি কোনো তথ্য থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই শিডিউলে দিতে হবে। তারপর হচ্ছে শিডিউল ই তে এখানে হচ্ছে ডিভিডেন্ড। এটা হয় যেসব কোম্পানি পাবলিক লিমিটেড অথবা প্রাইভেট লিমিটেড কোম্পানিও, তারা যখন ডিভিডেন্ড দিবে, এই তথ্যগুলো হচ্ছে এখানে আসবে। যেমন পার্টিকুলার ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স ফ্রম ডিভিডেন্ড, ডিভিডেন্ড থেকে কত টাকা কাটা হচ্ছে, রেসিডেন্ট অথবা নন রেসিডেন্ট শেয়ার হোল্ডার। তো এখানে দেখা যায় নেম অফ দ্য শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডারের নাম কি, তার অ্যাড্রেস কি, ডেট অফ পেমেন্ট অফ ডিভিডেন্ড, ডিভিডেন্ড পেমেন্ট করছে কখন, নেচার অফ ডিভিডেন্ড পেমেন্ট, এটা আসতেছে। তারপর হচ্ছে নেম অফ শেয়ার বিলং টু শেয়ার হোল্ডারে কত টাকা আসতেছে, পেয়েবল অথবা ডিস্ট্রিবিউট ডিভিডেন্ড, মানে মূলত হচ্ছে আমরা ডিভিডেন্ড থেকে কি পরিমাণ ডিভিডেন্ড দিছি, কি পরিমাণ টাকা হচ্ছে ডিডাক্ট করছি টিডিএস হিসাবে, এই তথ্যগুলো দিতে হবে। এটা দেখা যায় সবসময় ব্যবহার হয় না, কারণ কোম্পানি হয়তো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো হচ্ছে বছরে লিস্টেড যেগুলো 2বার ডিভিডেন্ড দেয়, আর অন্যান্য কোম্পানি সাধারণত বছরে একবারই ডিভিডেন্ড দেয়। তো সেই হিসাবে
হয়তো দেখা যায় আপনাকে একবার ব্যবহার করতে হইতে পারে ফর্মটা, বছরে একবার, নাও হইতে পারে যদি আপনার ওইরকম তথ্য না থাকে। তো এইটা হচ্ছে আমরা যখন কোয়ার্টারলি ৪ বার রিটার্নটা দিব, এটা হচ্ছে রিটার্নের মানে মূলত ফর্ম বা কিভাবে ফুলফিল করতে হবে সেটা বললাম। এখন কথা হচ্ছে এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন তাহলে করতে পারেন। শোনাচ্ছি। প্রশ্নটা হচ্ছে আমরা উইথহোল্ডিং তো 4 বার দিব, এই তো? হুম, হুম। আচ্ছা, এই 4 বারের মধ্যে 2 বার হচ্ছে আমার স্যালারি স্টেটমেন্ট দিতে হবে, যেমন সেপ্টেম্বরে, আরেকটা হচ্ছে এপ্রিলে। তো না, না। মানে ওইটা আমি বলব। ওই জায়গাতে একটু মানে থাকেন, তারপর প্রশ্ন থাকলে এর ও আগের আচ্ছা প্রশ্ন। আচ্ছা। বা 89 না, মানে সেকশনে যেটা আমি দেখাচ্ছেন। এখানে একটু কনফিউশন আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সামনে বললেন। ওইটা তো প্রশ্ন করতে পারবেন। আচ্ছা 89 সেকশন কি সমস্যা ভাই? হ্যাঁ ভাই, এখানে এই যে 2 লাখ টাকা, এটা কি অক্টোবর মাসের উইথহোল্ডিং নাকি মানে জুলাই অগস্ট সেপ্টেম্বর জুলাই পর্যন্ত থেকে না? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসে। এই 3 মাসের। আর এই 4 লাখ টাকাটা? আচ্ছা এটা আমি জাস্ট হচ্ছে ব্যালেন্সটা কিভাবে ফরওয়ার্ড হয় এটা আমি দেখাইলাম। মানে যদি আমরা অক্টোবরের পরের যে রিটার্নটা দিব ওখানে গেলে আমাদের যে এটার সাথে গত বছরের যে মানে এখন যে 2 লাখ টাকা আছে এইটা প্লাস ওই পিরিয়ডের মধ্যে যতটুকু আসবে 2 লাখ ধরলাম, সেটা সহ দেখাইতে হবে এখানে, যেহেতু এটা হচ্ছে কিউমুলেটিভ ফিগার গুলো এখানে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি, ক্লিয়ার। আর কার কোনো প্রশ্ন? স্যার এখানে যে ফ্রম হুইচ ট্যাক্স ডিডাক্ট এক্সপোর্ট মানে কতগুলি প্রতিষ্ঠানের কাছ থেকে এটা কি দেওয়া কি ম্যান্ডেটরি? আবার আমি একটু ভাই বুঝি নাই, একটু স্লোলি বলেন। মানে যেটা মানে স্যার এখানে একটা একটা আছে যে ফ্রম হুইচ ট্যাক্স ডিডাক্টেড এক্সপোর্ট মানে কয়টা প্রতিষ্ঠানের কাছ থেকে কি আসছে এটা আপনি বললেন যে ওটা কি দেওয়া কি ম্যান্ডেটরি মানে মানে ম্যান্ডেটরি না, মানে আপনার ফর্মেটে থাকলে আপনি এটা দিলে আপনার জন্য একটু সুবিধা হয়, আপনি খুঁজে বের করতে পারবেন। কারণ আপনি যখন পিডিএফ চালানগুলোকে একসাথে করবেন, এখন যদি 50 জন উল্লেখ থাকে তাহলে তো আপনার 50টা মিলাইতে পারবেন, আর না থাকলে তো আপনি ডকুমেন্টেশন করতে গেলে পরে বলবেন 49 টাকা পাইছেন, আর টাকা পাইন না, কিন্তু টাকাও মিলতেছে না। না, অনেক ক্ষেত্রে স্যার মানে বিষয়টা ওটার জন্য এটা ঠিক আছে স্যার মানে এটা হলো যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মানে ক্যাশ পারচেজ হয়তো ভেরিয়াস সাপ্লাইয়ের নামে কিছু কয়েকটা সাপ্লাইয়ের টাকা যাদের আসলে মানে ট্যাক্সি চালানো দরকার হয় না বিভিন্ন ক্ষেত্রে আপনি জানেন যে মানে অফিসের অপারেশনের স্বার্থে অনেক সাপ্লাই কাছে কি থাকে না কিংবা ওইটা বিভিন্ন না থাকে না। দিলে যে রাসেল ভাই না দিলে যে অনেক কিছু হয়ে যাবে এরকম না। মানে আচ্ছা আমার আচ্ছা কাজ আচ্ছা হচ্ছে টাকাটা মানে আমি যে ডিডাক্টটা করছি এটা যাতে ঠিক থাকে। ওকে জি স্যার জি। আচ্ছা এখন হচ্ছে আমি পার্ট 2 তে যাব, মানে যেটা আমাদের বছরে একবার দিতে হয়, সেটা হচ্ছে ধরেন আমরা সেপ্টেম্বরে যে রিটার্নটা দিতে হয় এটা কিন্তু একটু ভালোভাবে খেয়াল করতে হবে। আপনাদের একটু বুদ্ধি না খাটাইলে এটা করাটা অনেক কঠিন হয়ে যাবে। কারণ এটা ধরেন আমি কি করছি, আমি যে কাজটা করছি আমার কাছে অনেক চিন্তা ভাবনা করে যেটা আমার কাছে সহজ মনে হয়েছে, আমি ওই টেকনিকটাই বলতেছি। না হয় দেখা যায় 12 মাসে প্লাস 2 টা বোনাস, অনেকের আবার আদার্স ভাবেও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি যে কাজটা করলাম, ধরেন আমি একটা গড় রাখছি এখানে সেলারি পেমেন্টের, এটা আমি একদম সামারাইজ করছি এই কপিটা, এই পেজটা। মানে যেটা হচ্ছে আমাদের দেখেন এখানে ৩ টা জিনিস হচ্ছে আইনের বাধ্যবাধকতা। সেলারি পেমেন্ট পার্ট 1, পার্ট 2। একটু যদি আমরা সামারি বলি যে পার্ট 1 মানে সেলারি যে পেমেন্টটা আমরা করছি সেপ্টেম্বরের রিটার্নের সাথে দিতে হচ্ছে। এখানে হচ্ছে এই উপরে কিছু বেসিক ইনফরমেশন আছে সেটা বাদ দিলাম। কিন্তু আমাদের রাখতে হচ্ছে দেখেন এমপ্লয়ির নাম দিতে হচ্ছে, এমপ্লয়ির নাম, ডেজিগনেশন, টিম। তো বেসিক স্যালারি কত, বিভিন্ন ধরনের হেডিং হচ্ছে ইনকাম গুলো আছে। যদি আপনার বেসিক, হাউস রেন্ট, কনভেন্স, মেডিকেল সবগুলো এখানে দেখেন, আর কোনো গড় বাকি নাই যে এইসব সোর্সে মানুষকে স্যালারি দেওয়া হয়। দেওয়ার পর এখানে কিন্তু আছে টোটাল স্যালারি পেড 16 নম্বর কলামে। 16 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কত টাকা আমি এক বছরের স্যালারি দিলাম। তারপর হচ্ছে অ্যামাউন্ট অফ ট্যাক্স ডিডাক্টেড, ওই এমপ্লয়ি থেকে আমি কত টাকা ট্যাক্স ডিডাক্ট করছি। তারপরের ঘরটাতে বলছে ট্যাক্স পেইড টু দ্য গভর্নমেন্ট ট্রেজারি, আপনি পুরো টাকাটা সরকারি ট্রেজারিতে দিছেন কিনা। তারপর হচ্ছে এখানে আছে রিমার্কের ঘরে আপনার যদি মন্তব্য থাকে সেটা করতে হবে। তো এই সামারিটাকে বানানোর জন্য আমি যেটা করলাম, ধরেন আমি হচ্ছে শুরু করলাম, আমাদের যেহেতু ফিনান্সিয়াল ইয়ার 1 বছরের ডাটা এখানে আসবে,
তো সেখানে হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে আপনি ধরেন জুলাই মাস আমি একদম লাস্ট মাসটা থেকে ধরছি। আমি কি করলাম জুনের ধরেন আহ, আমরা যদি 24-25-এর হিসাবটা করি সেক্ষেত্রে আমি একদম লাস্ট যেটা মান্থ হচ্ছে জুন। জুনে আমি কি করলাম, যতগুলো এমপ্লয়ি আমার প্রতিষ্ঠানে আছে তাদেরকে আমি কি করলাম, একদম সিরিয়ালি সাজাইলাম। আপনাকে হচ্ছে সিরিয়ালটা একদম মেনটেন করতে হবে। এই সব সিরিয়ালটা যখন আমি একটা এ বি সি ডি মানে যে ধরনের এমপ্লয়ির নাম আছে তাদের ডেজিগনেশন টিম, তো এরকম করে যখন আমরা ডাটাগুলোকে সাজাইলাম, সাজাইয়া যেটা কি করবে, এখন ধরেন আমরা প্রথমে দিলাম 38 জন এমপ্লয়ি আছে। তো 38 জন এমপ্লয়ি কিন্তু আমি একদম সবাই সিরিয়াল মেনটেন করতেছি। কারণ আপনি একটু খেয়াল করলে দেখবেন যে মানে স্যালারি ইনক্রিমেন্ট হয় বছরে একবার, অনেকের স্পেশাল ইনসেনটিভ থাকে। তো সাধারণত হচ্ছে 80-90% হচ্ছে চেঞ্জ হয় না ম্যাক্সিমাম অ্যামাউন্টটা। তো যখন আপনি সিরিয়াল মেনটেন করে ডাটাগুলো দিবেন তখন দেখা যায় আপনি প্রতি মাসে সেপারেটলি ডাটাগুলো দিতে পারবেন, যেটা আপনার টালি থাকুক বা অন্যান্য সফটওয়্যার থাকুক সেটার সাথে হচ্ছে আপনি ইজিলি কম্পেয়ার করতে পারবেন। তো আমি প্রথমে জুন মাসে ধরলাম আমার এখানে 38 জন এমপ্লয়ি হচ্ছে আছে। তো 38 জন এমপ্লয়ি আসে, সবাই আমি বেতনের ব্রেকডাউনটা একদম সুন্দর করে সাজাই ফেললাম, টিন দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, কোন কোন সোর্সে ইনকাম আছে সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে দেখলাম টোটালটা যখন আমি করতে গেছি সবারই দেখলাম আমার যে সফটওয়্যার আছে সেটার সাথে কিন্তু আমার অ্যামাউন্টটা মিলছে। মিলে দেখলাম এটা 12,93,600 একটা লামসাম একটা ডাটা। তো এই অ্যামাউন্ট হচ্ছে আমাদের হচ্ছে মিলতেছে। তো মিলার পর যখন হচ্ছে আমার এই অ্যামাউন্টটা মিলতেছে তখন হচ্ছে কি কল দিয়ে দেয়, সরি ডিস্টারবেন্সের জন্য মেসেঞ্জার আসলে কল চলে আসছিল। তো এখানে হচ্ছে আমি কি করে 1 বছরে মানে 1 মাসের ডাটাটা হচ্ছে সুন্দর করে ফুলফিল করে নিলাম। করে আমি দেখলাম জুন মাসের ডাটা হচ্ছে পুরোটা হচ্ছে আমার সাথে হচ্ছে ম্যাচ হয়ে গেছে, মানে টালির সাথে বা সফটওয়্যারের সাথে মিলছে। এখন আমি ঠিক তার আগের মাসটাতে যাব, গিয়ে আমি কি করব, 25-এ মানে জুন মাসের একদম হুবহু হচ্ছে আমি এখানে জাস্ট কপি করব, মানে শীটটাকে বাড়ায় একদম কপি। কপি করার পর আমাকে জাস্ট শুধু দেখতে হবে কেউ নতুন আসছে কিনা। যদি কেউ নতুন আসে আপনি কি করবেন, তার ডাটা কিন্তু উপরে দিবেন না, সেটার ডাটা কিন্তু ইনফরমেশন নিচে দিবেন। ধরেন এটা 39 নাম্বারে দিবেন। এই যে ও পরে আসছে, এই মাসে দেখা যায় ওর কোনো টাকা পয়সা নাই, কিছুই নাই। তো দেখা যায় আপনার হচ্ছে একদম নিচে, যাতে হচ্ছে সিরিয়ালটা ঠিকঠাক ভাবে মেনটেন হয়। তারপর হচ্ছে আপনি উপরে গিয়ে দেখবেন যে কারোটা কোনো পরিবর্তন আসছে কিনা স্যালারি। যদি আসে স্পেসিফিক অংশটা পরিবর্তন করলে তাহলে দেখা যায় পুরো জিনিসটা হচ্ছে খুব সহজে হয়ে যাবে। তো আমি এখানে দেখলাম এই মাসে স্যালারি টোটাল আসতেছে এটা, সেই সাথে টিডিএস কত কাটা হয়েছিল সেটাও এখানে চলে আসতেছে। আমরা যদি পুরোটা পেইড করি, পেইড করলে কিন্তু এখানে তথ্যগুলো দিয়ে দিতে হবে যে আমি এখানে তথ্যগুলো দিলাম। সেম ওয়েতে আমরা যখন এপ্রিলে যাব সেটাও সেম একই ফর্মে পুরোটা একটা আমরা একদম শীট কপি করে নিব, নিয়ে আমাদের দেখতে হবে কোনো চেঞ্জ আছে কিনা। যদি চেঞ্জ থাকে সেটা চেঞ্জটা করবো শুধু ওই অংশটা। আর যদি নতুন কোনো এমপ্লয়ি অ্যাড হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা শুধু হচ্ছে একদম নিচে তাদেরকে বসাবো, যাতে আমার সিরিয়ালটা কোনোভাবেই ব্রিচ না হয়। সিরিয়ালটা এই কারণে মেনটেন করতে হবে কারণ আমার যে স্যালারি যে পেমেন্ট সেটা আনবো, এগুলো কিন্তু আপনি দেখেন সবগুলো কিন্তু রেফার করা, খেয়াল করলে সবগুলো কিন্তু রেফার করা। এখন যখন আমি রেফার করে যখন টেনে নিব ডাটা, তখন দেখা যায় যদি সিরিয়াল ঠিক না থাকে তাহলে সেক্রেটারির জায়গায় চলে আসলো আরেকজন, তাহলে সেক্রেটারিটা মিললো না, তখন আমরা টিডিএস মিলাইতে পারবো না, তখন একটা ঝামেলা পড়তে হবে। চিফ এক্সিকিউটিভ অফিসার তারটাও দেখা যায় মিললো না। তো এই কারণ হচ্ছে আপনার এই যে পুরো আমার এখানে 38টা সিরিয়াল কিন্তু ওকে আছে। শুরু থেকে যে জুলাই মাস থেকে 38 জন ছিল এরকম না, আমরা সামনের মাসে গেলে দেখা যাব, কিন্তু আমরা এই সিরিয়ালটা মেনটেন করছি, যে আসছে তাকে হচ্ছে আমরা পরে দিছি। তো দেখা যায় মার্চে গেলাম, মার্চেও সেম ওয়েতে আমাদের দেওয়া হইলো। কারণ এখানে আমরা 38 নাম্বারটা দেখা যায় এই দিকে আছে, কিন্তু শেষে আবার জুনে কিন্তু তার কোনো ডাটা নাই, তার মানে ও জুনে নাই কিন্তু আগে ছিল।
এরকম করে আমরা একদম পুরো ১ বছরের ডাটাই দিব, যাতে আমার কাজটা হচ্ছে খুব দ্রুত গতিতে হয়। কারণ আপনি হচ্ছে কাজটা শিখতে হবে সবচেয়ে শর্টেস্ট ওয়েতে কিভাবে করা যায়। কারণ এক্সেলটা আমাদেরকে এই সুযোগটা দিছে। এখন আমরা যদি এটাকে খুব লেন্দি করি, যেমন আমাকে ১ম এ এজিএম স্যার যে ইনস্ট্রাকশন দিছিল যে আপনি একদম শুরুতে এভাবে করেন। তো আমি চিন্তা করলাম যদি ওইভাবে করতে যাই, যে সেলারি আমার ১ মাস লাগবে। আমার কোম্পানিগুলোর হচ্ছে যদি আমরা শিট বানাই, তাহলে আর আমার আসলে ডকুমেন্টেশন করা সম্ভব না। কারণ উনি যে পলিসিটা ছিল এই, ধরেন আমাদের এখানে আছে সেক্রেটারি। তো আমি ১২ মাস প্লাস হচ্ছে ২ মাসের ২টা বোনাস, ১৪ টা। একবার সেলারি শিট থেকে দৌড়ে ১৪টা পেজের মধ্যে গিয়ে শুধু সেলারি, সেক্রেটারির ডাটাগুলো ইনপুট দিব। এটা যখন শেষ হয়ে যাবে, তখন আমরা আসবো এক্সিকিউটিভের ক্ষেত্রে। এটারে আবার ১৪ বার ঘুরবো, ঘুরে ডাটাগুলো দিব। তা আমি চিন্তা করলাম এরকম করতে গেলে তো বহুত মানে খুব টাইম কনজিউম, প্লাস ভুল হওয়ার সম্ভাবনা একবারে 100%। তখন মানে হচ্ছে আমরা মান্থ ওয়াইজ সিরিয়াল মেনটেন করে যখন করলাম, যেটাতে ২-১ দিনে কাজগুলো হয়ে গেছে। তো আপনারা সবসময় শর্ট টেকনিক অবলম্বন করবেন, যেহেতু টাইম ভ্যালু অফ মানি। তো সেম যখন হচ্ছে আমরা এখানে বোনাসের গেলাম, যেমন ঈদুল ফিতরের একটা বোনাস, আমার কিন্তু সিরিয়াল কিন্তু ওকে, কারোর নামের কোনো পরিবর্তন নাই। সে বোনাস পাইলে পাক, না পাইলে না, যেটাই হোক। এই যে এরা কিন্তু বোনাস পায় নাই, যে নতুন এমপ্লয়ি। তো তারা কিন্তু না পাইলেও আমার কোনো কিছু যায় আসে না, কারণ আমি সবার সিরিয়াল মেনটেন করছি যাতে ডাটাগুলো হচ্ছে সঠিকভাবে নিতে পারি। তারপর এখানে আরো আছে আজহার বোনাস, সেম ওয়েতে সবগুলা নিয়ে আমি যখন এখানে সামারিতে গেলাম, পেমেন্ট সামারিতে, এখানে গিয়ে হচ্ছে দেখা যায় সবগুলোকে আপনারা যেহেতু ফরম্যাটটা দিয়ে দিব, ক্লিক করলে বোঝা যাবে যে ডাটাগুলো ইজিলি হচ্ছে কিভাবে চলে আসছে। তো আসার পর সবগুলো আমার সামারি শিটের একদম শেষে গিয়ে আমরা যখন টিডিএস গুলো মিলাবো, যেটা আমরা উইথড্রলিং যেটা ইয়াতে দিছি, মানে কোয়ার্টারলি যখন আমরা ডাটাগুলো দিছি, ওইগুলো থেকে হচ্ছে আমরা নিতে পারবো যে টোটাল আমি কত টাকা টিডিএস দিছি স্যালারি থেকে, এটা আবার এখানের সাথে মিলতেছে কিনা, পেমেন্ট ওকে আছে কিনা। কারণ এটাকে আপনার খুব কেয়ারফুলি করতে হবে, কারণ এই যে আমি মার্ক করলাম মানে টিডিএস এর অ্যামাউন্টটা, কারণ আপনি ট্যাক্স অফিস যখন ডিল করবেন, পরবর্তীতে ডকুমেন্ট দিবেন, ওরা কিন্তু এটা মিলায় দেখবে। এই শিটটাকে কিন্তু চেক করবে যে আপনার স্যালারি যে দিছেন, টোটালটা তো আমরা অডিটে এফএস এ তো আমরা পাই টোটাল কত টাকা স্যালারি দিছি। তো সেই হিসাবে কিন্তু এইটা কিন্তু ব্রেকডাউন, তাহলে উনি বুঝতে পারবে যে কাদের কাদের টিডিএস অ্যাপ্লিকেবল ছিল, আপনারা ওই রকম করে টিডিএস কাটছেন কিনা, টিডিএস কেটে জমা দিছেন কিনা। কারণ স্যালারি একটা মেজর ফ্যাক্ট, ওটা যদি আপনি টিডিএস না কাটেন তাহলে কমপ্লায়েন্স হলো না, তখন ডিজেল হবে খরচ, তখন হচ্ছে আপনার রিস্কে পরিচিত হচ্ছে। তো সেই হিসাবে হচ্ছে আপনার মানে এগুলো হচ্ছে একটা সাথে লিঙ্ক করা, যেমন ব্যাটের ক্ষেত্রে সিমিলার ফর্মের অনেক সবগুলো লিঙ্ক গিয়ে 9.1 এ গেছে। তো সেম হচ্ছে এগুলো একটার সাথে হচ্ছে রিলেশন। আপনি যখন ওইগুলো একটা পিক করতে পারবেন, তখন হচ্ছে আপনার কাছে ট্যাক্স অফিস ডিল করা, অ্যাসেসমেন্ট করাটা সহজ হবে। কারণ ওরা কিভাবে আপনাকে আটকাবে, আপনার কাছে সলিউশনটা, সমাধানটা কিভাবে আছে। কারণ অনেক সামনে হয়তো আমি কোম্পানির রিটার্ন দেখালে দেখাবো, অনেক গুরুত্বপূর্ণ কেস আছে কিছু, অথবা অ্যাসেসমেন্টে দেখাইলে আমি যে অ্যাসেসমেন্টের কপি দেখাই, মানে এইগুলোরে কেমনে ডিল করবে। প্লাস আমার এটাও তো প্ল্যানিং আছে যে অডিট মানে আপনার ফাইল যদি আপিল ট্রাইব্যুনালের পরে কিভাবে গ্রাউন্ড প্রিপারেশন করবেন, সবগুলো জিনিস ইনশাআল্লাহ প্ল্যানিং আছে দেখবেন। তো দেখবেন যে সবগুলো জিনিস একটার সাথে সুন্দর করে লিঙ্ক আপ। তাই আপনি যেটাই করেন শুধু এক জায়গায় চিন্তা করবেন না, এটার ইমপ্যাক্টটা কোথায় যাবে পুরোটা। কারণ আমরা যখন এখন এফএস বানাচ্ছি, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আমার কিন্তু চিন্তা করতে হবে আজকে একটা হেডিং নিয়ে যদি বলি ফরেন ট্রাভেলিং এক্সপেন্স, তো সেটার হেডিং নিয়ে ওনারা আরেকটা হেডিং দিচ্ছে এজিএম স্যার। তো আমি সেটাকে মডিফাই করে হেডিংটা, এখন আপনার যদি ট্যাক্সের জ্ঞান থাকে আপনি দেখেন ওটা কি বলতেছে, ফরেন মানে ফরেন এমপ্লয়ি এক্সপেন্স। তো অ্যাকাউন্টসে কিন্তু আপনি হেডিংটা কিন্তু আপনি ফরেন এমপ্লয়িজ এক্সপেন্স দিতে পারেন, কারণ আপনি খরচ হিসাবে কাউন্ট করছেন, খরচ দেখালেন। কিন্তু আপনার যদি ট্যাক্স এবং ব্যাটের জ্ঞান না থাকে, এই হেডিংটা দিয়ে আপনার হচ্ছে বিপদে পড়তে হবে। কারণ আপনি জানেন হচ্ছে ফরেন ট্রাভেলিং এক্সপেন্সে যদি দেওয়া হয়, তাহলে এটা হচ্ছে টার্নওভারের 0.5% হচ্ছে খরচগুলো অ্যালাউয়েবল আছে 50 সেকশন অনুসারে। এর উপরে যদি খরচটা যায়, তখন দেখা যায় এটা ডিসঅ্যালাউ হয়ে যাবে। এখন যদি আপনি না জানেন যে এই হেডিং এর খরচটা আমি কতটুকু হচ্ছে অ্যালাউয়েবল, আমি ওই লিমিটের মধ্যে আছে কিনা, যদি না থাকে আমি কিভাবে অল্টারনেটিভ সলিউশনে যাব। কারণ এখানে ধরেন আপনার হিসাব করে কথার কথা ধরেন এটা 0.5% হিসাবে 20 লাখ টাকা হচ্ছে এটা জায়েজ, মানে 20 লাখ টাকা খাওয়ানো যাবে। তো
তো আপনি ধরেন এটাকে কি করলেন, এটা 50 লাখ টাকা হয়েছে, কিন্তু পুরোপুরি ওই ধরনের খরচ না, এটা আপনার অন্য খরচ এখানে আপনি আইনে দিচ্ছেন, কারণ অ্যাকাউন্টসে তো এগুলো হইতে পারে। তো সেক্ষেত্রে দেখা যায় কিন্তু আপনার অ্যাসেসমেন্ট করতে যাবেন, এটা ডিসঅ্যালাউ। তাহলে এটা ধরেন 20 লাখ টাকা যদি ডিসঅ্যালাউ হয়, কত টাকা 27.5% ধরেন ট্যাক্স আসতেছে, কত টাকা ট্যাক্স আসতেছে 56 অনুসারে। তো এরকম আসলে মানে ব্যাড ট্যাক্সের কাজগুলো হচ্ছে খুব সূক্ষ্মভাবে কাজগুলো করতে হয়, ইম্প্যাক্ট গুলা। এটা তো মানুষ বলতেছে, অনেক সময় দেখা যায় ট্যাক্স ম্যানেজার বা ব্যাড ম্যানেজার অনেক সময় কাজ নাই, তো সবাই মনে করে অ্যাকাউন্টস তো সবসময় কাজ করতেছে, আর ওরা তো সবসময় কাজ করতেছে না। কিন্তু ওরা যে কোন কোন জিনিসগুলো সলিউশন করবে, এটার ইম্প্যাক্টটা যে কোথায় পড়বে, মানে তাদের স্যালারি আমার কাছে মনে হয় এক দুইটা কেস ফেস করলে 1 বছরের স্যালারি কোম্পানি বাঁচায় দেওয়া হচ্ছে, মানে সেটা উঠে যাচ্ছে। তো কাজগুলো হচ্ছে ওইরকম করে আপনার সবগুলো হচ্ছে ইন্টারলিঙ্ক অনুসারে কাজ করবেন, কোথায় কি পড়বে। স্পেশালি হচ্ছে আপনারা সবাই যখন ট্যাক্সি যদি কেরিয়ার করেন, কোম্পানিতে কাজ করেন, এফএস এর মধ্যে ঢোকার চেষ্টা করবেন, মানে অডিট রিপোর্টটা খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ওখান থেকে হচ্ছে আপনার যাত্রা শুরু, যে ওখানে লেনদেনটা সৃষ্টি হয়েছে কিভাবে, এটা প্রপার ওয়েতে হয়েছে কিনা, তারপর এটার এন্ডিং কোথায়, ড্যাডিং সে মরে গেলে কোথায় গিয়ে মরবে, কোন ধরনের সমস্যা আছে সবগুলা। তারপর হচ্ছে আপনারা দেখা যায় মানে কাজ করে মজা পাবেন, এবং কোম্পানিও বিভিন্ন ধরনের ঝামেলা থেকে বেঁচে যাবে। তো এটা হচ্ছে আমাদের পার্ট 1, অলরেডি বললাম। এখন হচ্ছে পার্ট 2 আছে। এখানে কি বলছে, অ্যামাউন্ট পেইড টু এমপ্লয়িজ হু হ্যাভ নো টিম। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস, আপনি খেয়াল করতে হবে যে টিম নাই তাদেরকে আপনি কত টাকা দিচ্ছেন। ট্যাক্স অফিস কিন্তু এটা ফরম্যাটটা এরকম করে ডেভেলপ করছে যে ও জানার চেষ্টা করতেছে টিন ছাড়া যে আপনি আহ, ইয়া করছেন, মানে আপনি যে স্যালারিটা পেমেন্ট করছেন এটা আসলেই কাকে দিছেন। কারণ আপনার অফিসার স্যালারি টিডিএস এর আওতায় গেছে কিনা, যাওয়ার পরেও আপনারা টিন কেন নিল না। কারণ অনেক প্রতিষ্ঠান দেখবেন আপনার ম্যানেজার বা যখন আমরা আমাদের প্রতিষ্ঠান যদি ট্যাক্সেবল ইনকাম হয়, অবশ্যই আপনার জয়নিং এর সময় আমরা টিন নিয়ে নেই, প্লাস হচ্ছে তার টিডিএস অবশ্যই কাটতে হবে। সে চাক বানা চাক এটা আমার কোনো দেখার ব্যাপার না, সেটা কিন্তু টিডিএসটা অবশ্যই কাটতে হবে। তো দেখা যায় এখানে হচ্ছে কয়জনের টিন নাই, তারপরেও দেখা যায় অফিস সহকারী হইতে পারে বা ছোট ছোট অফিসার হইতে পারে, তাদের কিন্তু অবশ্যই টাকা পয়সা হচ্ছে মানে টিন লাগতেছে না, কারণ তাদের স্যালারি হচ্ছে অনেক কম, ট্যাক্সেবল না। এখন তাদেরকে হচ্ছে আমরা কত টাকা অ্যামাউন্ট পেইড এজ এ স্যালারি, স্যালারি অনুসারে হচ্ছে আমরা কত টাকা পেইড করছি। তারপর হচ্ছে বলছে টোটাল অ্যামাউন্ট পেইড এজ এ স্যালারি টু দোজ এমপ্লয়ি হু হ্যাভ নো টিন। যার 12 ডিজিটের টিন নাই তাদেরকে কত দিছি, আমার মোট স্যালারি কত দিছি, তাদেরকে কত টাকা দিছি, এটা কিন্তু আমার উল্লেখ করছে। সেখানে আমরা একটা পার্সেন্টেজও চাইছি, যে টোটাল অ্যামাউন্ট পেইড এজ স্যালারি টু দোজ এমপ্লয়িজ হু হ্যাভ নো 12 ডিজিট টিন, মানে যাদের টিন নাই তাদেরকে আমরা কত পার্সেন্ট দিচ্ছি। দেখা যায় এখানে একটা লামসাম একটা জাস্ট এগুলো এক্সাম্পল হিসেবে 39% দিলাম, যাদের হচ্ছে টিন নাই তাদের স্যালারি ট্যাক্সেবল না। তারপর হচ্ছে অ্যামাউন্ট পেইড টু দ্য ফরেন এমপ্লয়িজ। ফরেন এমপ্লয়িজ কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য খুবই ডেঞ্জারাস যদি না আপনি এটাকে প্রপার ওয়েতে মেনটেন করেন। তো আপনার এখানে যদি একটা ফরেন এমপ্লয়িজ থাকে, নাম্বার 1 কাজ কি, বিডার অ্যাপ্রুভাল নেবেন। বিডার অ্যাপ্রুভাল নেওয়ার পরে তারপর হচ্ছে আপনি কি করবেন, টিন সার্টিফিকেট খুলবেন। খোলার পর হচ্ছে আপনি ওকে স্যালারি দেওয়ার সময় টিডিএস কাটবেন। কারণ আপনি যদি বিডার অ্যাপ্রুভাল না নিয়ে আপনার প্রতিষ্ঠানে কোনো ফরেনারকে নিয়োগ দেন, তখন কিন্তু আপনার যত টাকা ট্যাক্স আসবে কোম্পানি সেটা কিন্তু 50% ফাইন করে দিতে পারে ট্যাক্স অফিস। মানে খুবই সিরিয়াস ইস্যু। তাই আপনাদের কারো প্রতিষ্ঠান যদি থাকে, অবশ্যই আপনারা সকল মানে আমি এটা বুঝি না বিদেশ যে বাংলাদেশি মানুষ যায়, অনেকে তো ফর্মালিটিস আছে কিনা জানি না, মানে তাদের ক্ষেত্রে কোম্পানি কিভাবে রক্ষা পায় এটা। কিন্তু বাংলাদেশে আইন দেখলে মনে হয় মানে ফরেনারকে আপনি সকল ওয়ার্ক পারমিট ছাড়া আপনার প্রতিষ্ঠানে দিয়েছেন মানে আপনি শেষ, ধরতে পারলে হয়েছে। তারপর দিয়ে মামলা কতটুকু খাইতে হয়। তো এটা যদি অ্যামাউন্ট পে ফরেন এমপ্লয়িজ থাকে, তাদের কিন্তু একদম তথ্য চাইছে, কতজন এমপ্লয়ি আছে, তাদেরকে আপনারা স্যালারি কত দিচ্ছেন, সবগুলো তথ্য সিমিলার ওয়েতে তাদের সাচ টাইপ অফ টোটাল অ্যামাউন্ট অফ মানি পেইড টু ফরেনার্স, মানে কত টাকা দিচ্ছেন, এই তথ্যগুলো যদি না থাকে তাহলে তো কিছু করার নাই, যদি থাকে এই তথ্যগুলো ফুলফিল করবেন। তারপর হচ্ছে এখানে ডিটেলস ডেসক্রিপশন অফ ক্যাশ পেমেন্ট টু এমপ্লয়িজ। এটা তো আরেক ডেঞ্জারাস অবস্থা, কারণ আপনার যদি মনে করেন অনেক প্রতিষ্ঠানে কিছু দেয়, মানে যেটাকে আমরা আন্ডার টেবিলে বলি, তো ওখানে দেখা যায় অনেক সময় ক্যাশ লেনদেন হয়। তো আপনার সহজ কথা হচ্ছে আপনার কাছ থেকে এখানে তথ্য জানতে চাচ্ছে যে আপনি আসলে ক্যাশ দিচ্ছেন কিনা। আর ক্যাশ দিলে কি হবে, কারণ স্যালারি তো অবশ্যই ব্যাংকে দেওয়ার কথা, ক্যাশ দিলে অবশ্যই এটা ডিসঅ্যালাউ হবে।
আর এখানে দিয়ে হচ্ছে আপনাকে সুন্দর করে ধরতে পারবে। তো এখানে ধরেন আপনি আন্ডার টেবিলে কিছু টাকা পয়সা দিচ্ছে, ধরেন 20-25 লাখ আপনি সুন্দর করে তুলে দিলেন। তো এটা ইফেক্টটা কি হবে? এইবার এটা ডিসঅ্যালাউয়ের জন্য আপনি প্রস্তুতি নিয়ে রাখেন। তাই এটা হচ্ছে একটা ট্রিকি ওয়ে আপনাকে আটকানোর জন্য, যদি আপনি কমপ্লায়েন্স মেইনটেইন না করেন। তবে সেলারি সেটা যত টাকাই হোক, মানে সেটা অবশ্যই ব্যাংকে দিতে হবে। কারণ ক্যাশ দেওয়ার কোনো বিধান নাই। যদি দেন কিনা এটা যাচাই করার জন্য এখানে দিছে। আর দিলে হচ্ছে আপনার হচ্ছে প্রবলেম ফেস করতে হবে। এপ্রিল মাসে হচ্ছে একটা রিটার্ন দিতে হয় উইথড্র রিটার্নের সাথে। আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে সেপ্টেম্বরের রিটার্ন অথবা এপ্রিলের রিটার্ন এগুলো কিন্তু মূল রিটার্নের সাথে কিন্তু অ্যাটাচ করতে হয় যখন হচ্ছে দেওয়ার সময়। তো এপ্রিলের যে রিটার্নটা সেটা হচ্ছে এতটা ডিফিকাল্ট না। এটা হচ্ছে স্টেটমেন্ট অফ এমপ্লয়িজ রিটার্ন সাবমিশন। আপনার প্রতিষ্ঠানে যারা আছে ওরা হচ্ছে যে রিটার্নটা সাবমিট করছে, কারণ এতদিন আমরা কি দেখলাম যে টিডিএস কাটছে কিনা, তারপর আমরা কি দেখলাম টিডিএস গুলো হচ্ছে জমা দিছে কিনা, তারপর ফাইনালি আমরা দেখব ওই এমপ্লয়ি গুলো হচ্ছে রিটার্ন সাবমিশন করছে কিনা। কারণ আসল কাজ তো হচ্ছে মানে ট্যাক্সের আইনগুলো এরকম হয়েছে, যেমন এমপ্লয়িরা প্রাইভেট এমপ্লয়ি বা যারা আছে তাদের থেকে আর কতটুকু ট্যাক্স কালেকশন করতে পারে, কিন্তু ওনাদের উপর রেস্ট্রিকশনের মাত্রাটা অনেক বেশি। সেটা আমরা দেখলাম একবার ট্যাক্স কাটতে হয়েছে, ট্যাক্স জমা দিছে, তারপর হচ্ছে আবার উইথড্র মানে রিটার্ন সাবমিশন করছে কিনা তার প্রমাণ পর্যন্ত দিতে হচ্ছে। তো এখানে যে তথ্যগুলো থাকবে এমপ্লয়ার যে প্রতিষ্ঠানের নাম, তারপর হচ্ছে প্রতিষ্ঠানের টিম, তারপর হচ্ছে প্রতিষ্ঠানের অ্যাড্রেস। এখানে আমরা একটা একটা করে হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ এমপ্লয়ার যেগুলো মানে যারা হচ্ছে যাদের থেকে আমরা আগে টিডিএস কাটছিলাম তারা হচ্ছে রিটার্ন সাবমিশন করছে কিনা একজন একজন করে হচ্ছে আমাদের এই তথ্যগুলো হচ্ছে আমাদের ইনক্লুড করতে হবে। যেমন প্রথম এমপ্লয়ি যদি আমরা ডেজিগনেশন দেখি সিইও, তার টিন নাম্বার উপরে আছে, তারপর হচ্ছে আপনি যে রিটার্নটা সাবমিট করছে সেই তথ্য। এখন প্রশ্ন হয় যে আপনারা এই তথ্যগুলো নিবেন কিভাবে? অনেক সময় বড় বড় এমপ্লয়ি যারা থাকে, মানে খুব বড় বড় স্যার আমরা যেটা বলি, তো তাদের কাছ থেকে আসলে নেওয়াটা অনেক সময় বেমানান হয়ে যায়। মানে আমি নিজে প্র্যাকটিক্যালি শুরু দিকে দেখা যায় কেউ হচ্ছে তার আগে যে রিটার্নের ইয়াটা ছিল, কি বলে এটা, অ্যাকনোলেজমেন্ট প্লাস হচ্ছে সার্টিফিকেট, তো ওখানে দেখা যায় হচ্ছে অ্যাসেটের মূল্যটা উল্লেখ থাকতো মানে কম্পালসারি। তো তখন দেখা যায় অনেকে হচ্ছে তার অ্যাসেট ইনফরমেশন গুলো শেয়ার করতে চায় না। তা আপনাকে অ্যাকনোলেজমেন্ট দিল, ওখানে কত টাকা ট্যাক্স পে করছে এটা আছে, অ্যাসেট ভ্যালুয়েশন কত এটা আছে। এখন কিন্তু আমরা অনলাইনে কিন্তু ওইরকম সিলেকশন দিতে পারি আমি অ্যাসেট নিব কিনা অথবা ট্যাক্স পেমেন্ট কত এটা দেখাবো কিনা। সবগুলো কিন্তু আলাদা আলাদা করে তিনটা ওয়েতে হচ্ছে সার্টিফিকেটটা হচ্ছে নেওয়া ডাউনলোড করা যায়। তো সার্টিফিকেটের ক্ষেত্রে আমি দেখছি প্র্যাকটিক্যালি অনেক সময় সার্টিফিকেটের আসলে হচ্ছে অ্যাসেট ভ্যালু প্লাস ট্যাক্স কত দিছে এটা উল্লেখ না করাটা হচ্ছে ভালো। কারণ অ্যাকনোলেজমেন্টে তো এগুলো থাকে। সার্টিফিকেটেরটা অনেক সময় যে আমার কাছে মনে হচ্ছে একটাই মানে উপকারিতা আছে সার্টিফিকেটে, যে আপনি রিটার্ন সাবমিশন করছেন এটা ওকে, এবং আপনার সেটা আপনি দেখাইতে পারতেছেন মানুষকে যে আপনি রিটার্নটা সাবমিট করছেন পিএসআর হিসাবে, এবং আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন কেউ জানলো না। তো এটা একটা ভালো দিক। আপনি কত টাকা ট্যাক্স দিচ্ছেন, কত টাকা হচ্ছে অ্যাসেট হয়েছিল আপনার, এগুলো কিন্তু তথ্য নাই। তাহলে এটা থাকা উচিত, মানে এরকম একটা প্রাইভেসি থাকা আমার কাছে মনে হয় এটা ভালো। তো সেই হিসাবে আপনারা শুধু যদি সার্টিফিকেট নেন অথবা অ্যাকনোলেজমেন্ট নেন, ওখান থেকে কিন্তু আপনি এই তথ্যগুলো পাবেন। ট্যাক্স সার্কেল, ট্যাক্স এরিয়া অথবা ইউনিট, যেমন ট্যাক্স সার্কেল কত, ট্যাক্স জোন কত, কোথাকার এটা। তারপর ডেট অফ রিটার্ন সাবমিশন, ওখানে তো উল্লেখই থাকে যে কোন দিন রিটার্নটা সাবমিট করা হয়েছে। তারপর হচ্ছে ট্যাক্স অথরিটি সিরিয়াল নাম্বার অফ রিটার্ন সাবমিশন, যে সিরিয়ালের একটা থাকে যদি ম্যানুয়ালি দেওয়া হয়, যেমন এখানে দেখা যাচ্ছে এসএল এরকম ভলিউম 1 এর মধ্যে 1310 নাম্বার সিরিয়াল। আর ই রিটার্নের ক্ষেত্রে তো অটোমেটিকলি হচ্ছে রিটার্ন মানে এটা সিরিয়াল নাম্বার হয়েই থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা নিয়ে তথ্যগুলো হচ্ছে ফুলফিল করে সেটা হচ্ছে রিটার্নের সাথে দিতে হবে। এখন কথা হচ্ছে একটা প্রশ্ন থাকতেছে যে এপ্রিল মাসে আমরা যখন এটা চিন্তা করি যে রিটার্নের, যদি কেউ কি বলতে পারবেন 4বার যে রিটার্ন দিব কোন কোন মাসে দিতে হবে? প্রথমটা তো অক্টোবরে দিব, তারপরটা কোন মাসে দিব?
জানুয়ারিতে না? জানুয়ারি 25 জানুয়ারি, 25 এপ্রিল, 25 জুলাই। 25 জুলাই, হ্যাঁ। তাহলে দেখা যায় এপ্রিলের কিন্তু যেহেতু হচ্ছে এটা ওই পরবর্তী যখন রিটার্নটা আসতেছে তখন কিন্তু এইটা সাবমিট করে ফেলতে হবে। এইটা হচ্ছে মোটামুটি আমাদের 3টা পার্টি আমরা কথা বললাম। এটা শেষের দিকে দেখা যায় এখানে সবগুলোতে আপনাদের স্যার এটা কি 25 জুলাই জমা দিব? হ্যাঁ, জুলাই না, আচ্ছা 25 এপ্রিল নাম্বারটা কোন মাসে? প্রথমটা হচ্ছে অক্টোবর। আবার একটু বলেন। 25 অক্টোবর, 25 জানুয়ারি, 25 এপ্রিল, 25 জুলাই। তাহলে এটা আমরা 25 এপ্রিলে দিতে পারবো। কারণ যেহেতু এটা হচ্ছে আমরা বর্তমানে হচ্ছে এপ্রিল মাসের রিটার্নের সাথে দিতাম, সেই হিসাবে হচ্ছে এপ্রিলে যেহেতু আমাদের একটা পিরিয়ড পড়তেছে তখন আমরা এর সাথে দিয়ে দিতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে মোটামুটি আলোচনা শেষ। প্রশ্ন থাকলে সেটা করতে পারেন। স্যার এটা সেকশন কত স্যার? এই যে এটা যে 25 এপ্রিলের সাথে যে আমরা স্যালারি ট্যাক্সের যে ইনফরমেশন গুলি আমরা করবো, এটা কত নম্বর সেকশনে স্যার পাবো? না, এটা হচ্ছে উৎসে কর কর্তনের যখন আমরা দেখাইছিলাম, এসআরওটা দেখাইছিলাম, ওখানে হচ্ছে এই জিনিসটা ছিল যে আপনি এই যে ফরম্যাটটা আমরা 3টা ফরম্যাট দেখাইছি, এই 3টা ফরম্যাট হচ্ছে ওখান থেকে নেওয়া। এটা কারণ শুধু আছে কি 177 নাম্বার সেকশন হচ্ছে উইথড্রয়াল রিটার্ন আপনাকে দিতে হবে, এই তথ্যটা আছে। এখন কোন ফরম্যাটে দিবেন, কিরকম করে দিবেন, এইটা হচ্ছে উৎসে কর কর্তনের প্রতিবার যখন এসআরও হয় ওখানে হচ্ছে আপনি সবসময় আপডেট ফর্মটা পাবেন। এবং পরবর্তীতে যদি এখনো কিন্তু আমার যতটুকু জানা হয় যে 25-এর কিন্তু উৎসে কর কর্তনের আপডেট এখনো মনে হয় এসআরও আসে নাই। তো যদি এসআরও আসে ওখানে কিন্তু এটা উল্লেখ থাকবে যে আপনি রিটার্নটা কোন ইয়ার সাথে মানে কোন মাসের রিটার্ন সাথে দিবেন। কারণ এটা এখনো যথেষ্ট সময় বাকি আছে, যেহেতু এখনো আমরা প্রথম রিটার্ন সাবমিশন করবো সামনের মাসে গিয়ে। তো সেই হিসেবে হ্যাঁ অক্টোবরে, এখন হচ্ছে এখন না সেপ্টেম্বর না, তাহলে অক্টোবর তো আমরা সামনের মাসে। তো যেটা হবে আপনারা সবসময় এই ফরম্যাটের আপডেট কখন দিবেন, কি করবেন, সবগুলো হচ্ছে উৎসে কর কর্তনের যে এসআরওটা থাকবে ওইটার শেষের দিকে যাবেন, ওখানে গেলেই পাবেন। আর কোনো প্রশ্ন? তাহলে কয়টা রিটার্ন দেওয়া হলো? উইথহোল্ডিং 4টা, তফসিল 6 4টের ভিতরে না বাইরে? বুঝি নাই। এখন কয়টা রিটার্ন হলো? উইথহোল্ডিং 4টা, আর তফসিল 6, মানে এই ফেরকাটা একটু ভেঙে দেন। তফসিল 6 এটা কি উইথহোল্ডিং এর সাথে? তো অবশ্যই, যেহেতু এখানে স্যালারি স্টেটমেন্ট দিতে হয়। এখন এখানে তারিখ তাহলে কয়টা দাঁড়াচ্ছে? একটা হচ্ছে 25 সেপ্টেম্বর মূল রিটার্ন, এই যে আমি প্রথম যেটা দেখাইছি এটা হচ্ছে 4 বার কম্পালসারি, ঠিক আছে, উইথহোল্ডিং। হ্যাঁ, আচ্ছা, এদের তারিখ হচ্ছে বি ডি থাকবে। আচ্ছা, এদের তারিখ হচ্ছে 25 অক্টোবর, 25 জানুয়ারি, 25 এপ্রিল, 25 জুলাই, এই তো? আচ্ছা, আর 25 সেপ্টেম্বর এবং 25 এপ্রিল যেটা, হ্যাঁ হ্যাঁ এই দুইটার সেপ্টেম্বর। আচ্ছা, এই দুইটা ফেরকাটা একটু ভেঙে দেন। 25 সেপ্টেম্বর এবং এপ্রিল, এগুলা কি আমরা ওই 4টার ভিতরে দিয়ে দিতে পারবো কিনা? হ্যাঁ, এটা আমি যেটা লাস্ট বললাম, যদি এসআরও আসে যে সংশোধিত মানে রেটের পরিবর্তন নিয়ে, তাহলে ওখানে আমাদের আর স্পেসিফিক করে দেওয়া থাকবে যে এটা আমি কার সাথে দিব। কিন্তু অলরেডি তো আমরা আমাদের কাউন্ট করে দেখলাম যে এপ্রিলের রিটার্নটা এপ্রিলের সাথে দিতে পারবো। সেপ্টেম্বরটা আমরা সেপ্টেম্বর আগে পরে আছে কোনটা, যেমন বর্তমানে অক্টোবর করতেছে না? হ্যাঁ, 25 জানুয়ারি একটা আছে। সেপ্টেম্বরের পরে যে অক্টোবর পরে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি। আচ্ছা, জানুয়ারি যদি, যেহেতু এটা আমরা অক্টোবরে পড়বে না, সেপ্টেম্বরের রিটার্নটা অক্টোবরে যাবে না, তার মানে পরেরটাতে যাবে যদি কোনো নির্দেশনা না আসে। আচ্ছা, তাহলে আমরা এখন তাহলে 25 অক্টোবর, 25 জানুয়ারি, 25 এপ্রিল এবং জুলাই, এই 4টা উইথহোল্ডিং দিব, এই তো? আর এইটার মধ্যে জুলাইতে ঢুকবে স্যালারি স্টেটমেন্ট আপনার ইয়ারটা, জুনেরটা নাকি? না, জুলাই কেন ঢুকবে? ওই যে ইয়াটা আপনার তফসিল 6 এগুলা কি এসআরও হিসাবে হিসাব করে দিব নাকি এসআরও দেখে? তফসিল 6 বলতে আপনি কোনটা বোঝাচ্ছেন? এটার
ওই যে শিডিউল এ শিডিউল জি 108 আর 108 যেটা ভাইয়া ওটা বলতেছিলেন। হ্যাঁ ওই যে 177-এ যেটা আছে আর কি, ওটা হ্যাঁ সেকশন হ্যাঁ 177 তফসিল চ এবং ছ, এগুলা তো ইয়ারলি দিতে হয়, এই দুইটা তফসিল চ এবং ছ, মানে হ্যাঁ বছর হ্যাঁ, দুইবার ওইটা দিতে হয়। একবার দিতে হবে। ঠিক আছে, দুইটা এখন হচ্ছে। ওগুলা তাহলে ওগুলার সাথে তো উইথহোল্ডিং যাবে না, জাস্ট স্যালারি স্টেটমেন্ট যাবে, এই তো? ওগুলা জাস্ট স্যালারি স্টেটমেন্ট নাকি? না, উইথড্রলিং তো যাবেই, তার সাথে এক্সট্রা হিসাবে এগুলো যাবে। আচ্ছা, তো এগুলা তাহলে এখানে দেখাচ্ছে যে 25 সেপ্টেম্বর বলতেছে আর 25 এপ্রিল, তাহলে তো উইথহোল্ডিং এর ডেট হচ্ছে 4টা, অক্টোবর, জানুয়ারি এবং 25 এপ্রিল একটা পাচ্ছি আর জুলাই পাচ্ছি, কিন্তু সেপ্টেম্বরের হিসাবটা মিলতেছে না। এটাই আপনাকে বলতেছিলাম আমি, যে এটা যদি কোনো কারণে যদি এসআরওতে আবার পরবর্তীতে কখন দিতে হবে যদি না আসে, তাহলে হুম হুম। সেটা যাবে ডেফিনেটলি হচ্ছে জানুয়ারিতে যাবে। মানে ইয়াটা আচ্ছা সেপ্টেম্বর এখন যেটা বলতেছি, এটা হচ্ছে জানুয়ারিতে যাবে। আর এপ্রিলেরটা এপ্রিলের মধ্যেই পড়তেছে, যেহেতু এপ্রিলে একটা আচ্ছা রিটার্ন আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কারণ ঠিক আছে এখন। আরেকটা মানে যুক্তি আছে, কারণ কোম্পানির রিটার্ন হচ্ছে জুন ক্লোজিং এর গুলো হচ্ছে মার্চে মনে খুব সম্ভব শেষ। তো সেই হুম হিসাবে হুম মার্চে যেহেতু হয়, তো হুম। জানুয়ারিতে এর আগে হচ্ছে, তার মানে এটা ম্যাচ হবে। কিন্তু আমার কাছে মনে হয় স্পেসিফিক করবে, তাহলে সামনের এসআরওতে জানাই দিবে না? এটা আমরা আশা করতে পারি। এছাড়াও তো এগুলো চলে আসে, মানে উইথহোল্ডিং এছাড়া। আর কোন প্রশ্ন? ভাই একটু ইতে যাবেন স্যালারি স্টেটমেন্ট যেখানে ব্রেকডাউন গুলি আছে, টিডিএস ডিডাক্ট, ওইটা হ্যাঁ, এটা এইটা না, যে যেটা এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ এইটা। আচ্ছা, এইখানে যে স্যালারি যে ব্রেকডাউনটা, এটা তো এক এক কোম্পানির এক একটা রোলস, না বেসিক না, কোন কোম্পানির। এটা এই যে আপনি এটা কিন্তু এই রোলস বলতে, এটা সব কোম্পানিতে একই রকম হবে, এর বাইরে কিন্তু কোনোভাবে স্যালারি দেয় না। না এর বাইরে না, বলছি যে পার্সেন্টেজটা, যেমন বেসিক, যেমন ধরেন হ্যাঁ 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 গ্রস স্যালারি হচ্ছে 100, হুম, হুম, হুম। 1 লাখ টাকা কারো, তারা দেখা যাচ্ছে এখানে বেসিকটা কোনো সময় দেখা যায় 66% ধরে, অথবা 63% ধরে, বা কোথাও 50% বেসিক ধরে কাউন্ট করা হয়। এখন এইখানে যেটা ব্রেকডাউনটা যে আমরা যেটা ফলো করব, এইখানে আসলে কোনটা আমাদের জন্য করণীয় হবে, মানে কোন এটা জিনিস। এটা আপনার কোম্পানি হচ্ছে যেভাবে দেয় আপনি ওইভাবেই দেখাবেন, এখানে কোনো স্পেসিফিক কোনো নিয়ম নাই। আপনার টোটালটা তো গিয়ে মিলবে, গ্রসটা মিলবে না। হ্যাঁ কারণ স্যালারি নিয়ে আগে এরকম ঝামেলা হইতো যে কেউ নিয়ে হাউস রেন্টের মধ্যে ঢুকাই দিত, যেটাতে এক্সাম্পশন ছিল। এখন যেটা কি করছে, ট্যাক্সের যত ক্যালকুলেশন হচ্ছে গ্রসে নিয়ে করছে। তো সেই হিসাবে আপনি যেখানে দেন মুডটা মিলতেছে, আর কোনো সমস্যা নাই। যার থেকে আপনি এইটাই, যতটুকু পারেন ব্রেকডাউন করে দিন। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকে মোটামুটি ভাই বোঝার সবাই এই স্যালারি পেমেন্টের স্কেডিউলটা কি দিতে হবে উইথহোল্ডিং ট্যাক্সের সাথে? অবশ্যই অবশ্যই এটা আপনি দিবেন। হুম। এটা আপনি খেয়াল রাখবেন যে এখানে কিন্তু এগুলো কিন্তু আপনার সামারি জুন জুলাই, মানে আপনার কাজের সুবিধার্থে আপনি কিন্তু দিবেন এইটা, এই পেজটা, তারপর পার্ট 2 পার্ট 3, ঠিক আছে? কিন্তু আপনার এইগুলো দিতে হবে না, এগুলো হচ্ছে আপনি দিবেন না, এগুলো আপনার কাজের জন্য, ঠিক আছে? আরেকটি কোশ্চেন আছে, সেটা হচ্ছে ধরেন একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিতে তো অনেক হাজার হাজার এমপ্লয়ি, ওয়ার্কার এন্ড স্টাফ মিলে। না না, এখন ওয়ার্কার এই আসবে না ভাই, ওয়ার্কার না, এখানে হচ্ছে স্টাফ। শুধু ওয়ার্কার তো আপনি উদাহরণ কাটবেন না। এখন দেখা যাচ্ছে স্টাফের ভিতরেও তো কিছু ক্যাটাগরি কিছু আছে যে লো, মানে ট্যাক্সেবল ইনকাম আসতেছে না, তাদের লিস্ট তো এখানে আসার ওদেরকে আপনি প্রয়োজন। চাইলে বাদ দিতে পারেন, কিন্তু আমার মতে হচ্ছে যেহেতু আপনার অডিট রিপোর্টে সাবজেক্ট যে স্যালারিটা দেখাচ্ছেন টোটাল, এইটা যাতে এখানে মিলে, তার মানে আপনাকে সবাইকে নিয়ে আসবেন। তাহলে তো মানে একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিতে প্রায় না হলো 300-400 স্টাফ হ্যাঁ হ্যাঁ, থাকে। কমন। এই যে আপনি এখানে যে টোটালটা আসছে, এই টোটালটা যাতে মিলে, এক নজরে যখন ট্যাক্স ছবি চেক করতে যাবে, তখন এফএস এর সাথে ধরেন এখানে 1,62,00,000 যাই আসুক, যাতে সে অ্যামাউন্টটা ঠিক পায়, তাহলে সে বুঝবে যে আপনি উইথহোল্ডিংটা ভালো করে মেনটেন করছেন, টিডিএস এর ব্যাপারটা। তাহলে বেসিক থিং এখানে যেটা হচ্ছে, সোজা কথা ক্যাটাগরি দুইটা করা হবে, একটা ওয়ার্কার বাদ, আর স্টাফ, অল স্টাফ মানে এখানে আনা উচিত। হুম হুম, যাতে কেউ বাদ না যায়। থ্যাংক যখন আমরা উইথহোল্ডিং দিব 4 বার,
তখন প্রত্যেকবারই তো ধরেন স্যালারি যে স্টেটমেন্টে ব্রেকডাউন গুলো এগুলা কি প্রত্যেকবারই দিতে হবে না, জাস্ট এই শুধু 6 এবং 6 দিতে হবে, 2বার দিতে হবে? দুইবার বলতে ভাই একটু ক্লিয়ার করেন। ধরেন এই যে স্যালারি ব্রেকডাউন দেখালেন না, যে কতগুলো ক্যাশে দিচ্ছি কতগুলো আমি ব্যাংকে দিচ্ছি, এই যে পুরো জিনিসটা, এটা তো উইথহোল্ডিং মানি তো এখানে স্যালারি টিডিএস এগুলো সবকিছু থাকবে। তাহলে এই যে 2বার দিতে বললো স্পেশালি তফসিল সেপ্টেম্বরে আর এপ্রিলে, মানে এখান থেকে একটু ডিফারেন্সটা যদি আবার একটু বলে দিতেন সারা ওই। এক নাম্বার হচ্ছে আপনি যে স্যালারি গুলোকে মানে টিডিএস গুলো কাটছেন, স্যালারি গুলোকে আপনি সেপারেটলি যে ওখানে মানে উইথহোল্ডিং এ তো আপনি দেখাইছেন প্রতি মাসে প্রতি 4 বারের মধ্যে, এইটা যে আপনি পুরো স্যালারিটা এফএসএস এ নিয়ে গেছেন, ওই এফএস এর স্যালারিটা আপনার এখানে ঠিকভাবে আসছে কিনা, এই ফরম্যাটে আসছে কিনা, যাতে হচ্ছে সে এক নজরে দেখতে পারে যাদের এই যে এখানে উপরের গুলো যারা আছে তাদের হচ্ছে ট্যাক্সেবল ইনকাম, তাদের থেকে আপনি টিডিএস গুলা কাটছেন কিনা। আবার নিচে যান, এখানে দেখেন এগুলো হচ্ছে উইথড্রলিং নাই, মানে এদের টিডিএস নাই, মানে ট্যাক্সেবল ইনকাম না। এর জন্য হচ্ছে আপনাকে এই স্যালারিটা পুরো ব্রেকডাউনটা ওরা দেখতে চায়, যেহেতু এখানে বড় একটা অ্যামাউন্ট, সেটা স্টাফদের গুলোই এখানে আসে। আর এপ্রিলে যেটা হয় সেটা হচ্ছে এখানের এমপ্লয়ীদের যারা হচ্ছে ট্যাক্স কাটা হয়েছে অথবা ট্যাক্সেবল ইনকাম হয়েছে, তারা রিটার্ন গুলো সাবমিট করছে কিনা এইটা দেখতে চায়, যাতে হচ্ছে আপনি মানে একদম এদের শুরু থেকে মানে জন্মলগ্ন থেকে একদম মৃত্যু পর্যন্ত, মৃত্যু বলতে এটা বোঝাচ্ছি রিটার্ন সাবমিশন পর্যন্ত সবকিছু ঠিক আছে কিনা। এটাই হচ্ছে মূলত বেসিক পার্থক্য, মানে এই ট্রিকি ওয়েতে মানে চাপায় রাখা, যে এদেরকে কোনোভাবেই ট্যাক্সের রিটার্ন সাবমিট করে না, এরকম যাতে না হয়। তাহলে মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সেপ্টেম্বরে আমরা যখন দিচ্ছি তখন হচ্ছে 1 বছরে যতগুলো ট্যাক্স আমরা কাটছি টিডিএস কাটছি ওইটা ব্রেকডাউনটা দেওয়া স্যালারি শিট সহ, এই তো? হ্যাঁ, মানে তাকে কত টাকা পে করছেন স্যালারি সহ, এই যে এখানে টিডিএস সহ হচ্ছে না, এই লাস্টে টিডিএস জমা দিচ্ছেন কত, এইটাও কিন্তু আলাদা করে চাইছে যে পুরোটা জমা দিচ্ছেন কিনা। আচ্ছা, আর আপনার তফসিল 6 যেটা অর্থাৎ এপ্রিলে যেটা, এটা হচ্ছে ওই লোকটা এই কোম্পানিতে যতদিন আছে, মানে যত বছর কাজ করতেছে বা যত মাস কাজ করতেছে, ওই তত মাসে সে যতগুলো রিটার্ন তার জমা হয়েছে ততগুলো রিটার্নের তথ্য, এই তো? নাকি না, এর আগে ও হচ্ছে ইয়ারলি যে ট্যাক্স রিটার্নটা পার্সোনালি সাবমিট করবে ওইটার তথ্য, বছর একবার ওকে দিতে হবে না, নভেম্বরে যেটা ট্যাক্স দিতে হবে বিক্রির ক্ষেত্রে, ওই মানে ওই বছরের ওই অর্থ বছরের না, ইনকাম ইয়ারের? হ্যাঁ, মানে ওইটা থেকে আপনি দেখেন এটা কিন্তু স্যালারিটা আগে আসছে সেপ্টেম্বরে ধরেন, এরপরে কিন্তু রিটার্ন সাবমিশনটা গেছে এপ্রিলে, কারণ ট্যাক্স ডে তো 30 নভেম্বর থাকে। এটা কিন্তু বাড়াইয়া কিন্তু কোনোভাবেই এপ্রিলে যাবে না। হ্যাঁ, তো ওই রকম করে করছে যাতে ওই বছরেরটা মানে রিটার্ন যেটা সাবমিট করছে এটা যাতে চলে আসে। দেখেন একই ইনকামের মধ্যে পর বর্ষের মধ্যে কিন্তু সবগুলোর তথ্য কিন্তু চলে আসতেছে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ভাইয়া আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, যে সেপ্টেম্বরটার ইয়েটা আমরা বোধহয় গুলাই ফেলেছি, সেপ্টেম্বর বা ডিসেম্বর যেটা, এটা তো 6 লক্ষ টাকা যাদের ইনকাম ট্যাক্স আছে আমরা সমহারে দিই, বিষয়টা তো এরকম না? না ভাই, আপনি এটাকে মনে রাখার জন্য এরকম করবেন, যেহেতু এখানে মাসটা দুইটা যে রিটার্ন এক্সট্রা রিটার্নের মাসটা এখনো কনফার্ম না, তাই আপনি এটা খেয়াল রাখবেন, মানে স্যালারি ডিটেলস, সেপ্টেম্বরটাকে আমরা স্যালারি ডিটেলস বলতেছি, পুরো প্রতিষ্ঠান কাদেরকে স্যালারি দিছে, কত টাকা দিছে, কিভাবে দিছে সব। আর এপ্রিলটা হচ্ছে রিটার্ন সাবমিশন করছে কিনা ওই এমপ্লয়ি যাদের ট্যাক্সেবল ইনকাম ছিল। ভাইয়া বুঝতে পারছি, আমি বুঝাইতে পারছি না যে 15 সেপ্টেম্বর যে যাদের ইনকাম ট্যাক্স 6 লক্ষ টাকার উপরে আসছে তারা 4টা ভাগে এটা এদেরকে দিতে হয়। সেপ্টেম্বর আর মানে অক্টোবরের বিষয়টা মানে আমরা বুঝাই ফেলতেছি। না 6 ভাগে দিতে হবে না, 6 লাখ আপনি আছেন অ্যাডভান্স ট্যাক্স এর মধ্যে। মাসুদ ভাই, এটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স এ না, কারণ যাদের হচ্ছে কেবল স্যালারি ইনকাম থাকে তাদের আর অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার দরকার নাই, টিডিএস তো প্রতি মাসে কাটতেছে, তো সেই হিসাবে ও আবার 4 কিস্তিতে ট্যাক্স দিবে কেন? তো তাহলে তো ওর সরকার থেকে ট্যাক্স পাওয়ানো হয়ে যাবে না। যাদের অ্যাডভান্স ট্যাক্স আপনার হচ্ছে মানে 6 লাখ টাকা বেশি হচ্ছে তাদের এদের 20 লাখ হোক,
তাও দিবেন না। সেপ্টেম্বরে যে জিনিসটা এটা হচ্ছে নভেম্বরে, যেহেতু আমার আপনার সবার ওই অ্যাসেসমেন্টটা হবে, এর জন্য তারা সেপ্টেম্বরে তথ্য নিয়ে নেয়। অর্থাৎ গত ইনকাম ইয়ারে কতটুকু আমার থেকে স্যালারি কাটা হয়েছে এই তথ্যটা আগে আগে চলে যায় আর কি। হুম হুম নাকি হ্যাঁ এই কারণে সেপ্টেম্বরে ব্রেকডাউনটা নিয়ে নেয়, যেহেতু আপনি নভেম্বরে রিটার্ন দিবেন, এখানে যেন কোনো এদিক কারণ সেদিক আপনি করতে না পারে। আপনি জি জি চিন্তা দেখেন, সাধারণত হচ্ছে নভেম্বরের মধ্যে অডিট রিপোর্টটা ফাইনাল হয়ে যায়, ম্যাক্সিমামের হচ্ছে নভেম্বর মধ্যে অডিট রিপোর্ট ফাইনাল হয়ে যায়। অডিট রিপোর্টটা ফাইনাল হইলে কিন্তু অডিট রিপোর্টের মধ্যে স্যালারি তথ্যটা চলে আসতেছে। এই তথ্যটা আপনি ঠিকভাবে দিচ্ছেন কিনা এটাই কিন্তু পরবর্তীতে চলে যাচ্ছে, মানে আপনার রিটার্নের মধ্যে এটা ঠিকঠাক ভাবে আছে, হুম মানে দুইটার সাথে যাতে মিলাইতে পারে। কারণ ট্যাক্স অফিস তো আপনার অনেক পরে গিয়ে অডিট রিপোর্ট সহ গিয়ে ডাটা পাবে। হুম হুম আগে ওইটাই। আগে নিয়ে নেয় আর কি তারা। মাসুদ ভাই, যেটা হচ্ছে আপনি আসলে স্যালারি এমপ্লয়ীদেরকে ওই অ্যাডভান্স ট্যাক্সের আওতার মধ্যে চিন্তা করবেন না, ওদের টিডিএস এর আওতার মধ্যে চিন্তা করবেন। স্যালারি এবার 20 লাখ হোক, মানে ইনকাম 20 লাখ হোক, 50 লাখ হোক, কারণ আর এটা এপ্রিল হচ্ছে হচ্ছে ওই আপনার ওই ইনকাম বর্ষে যতটুকু রিটার্ন মানে রিটার্ন জমা দিচ্ছে ওটারই একটা প্রমাণ না, এপ্রিলে হ্যাঁ যেটা দেয়া। TDSR এর তথ্য, সহজ কথা হচ্ছে একনোলেজমেন্টের তথ্য, রিটার্ন জমা দিচ্ছে এটারই তথ্য। আচ্ছা আচ্ছা ওটাতে তো অ্যাকনোলেজমেন্টের ওই সিরিয়াল নাম্বারটা দেওয়া লাগে। হ্যাঁ, সিরিয়াল নাম্বার দিতে হয়, কখন সাবমিশন করছে এটা দিতে হয়, এইটুকুই মূলত। আসল ভাই, আমার একটা কোশ্চেন আছে হলো ফরেন এমপ্লয়ি নিয়ে। সেটা হচ্ছে এই রিটার্নে তো ফরেন এমপ্লয়ীদের নাম্বারটা দেখানো হচ্ছে, বাট আমার কোশ্চেন হচ্ছে একটু প্র্যাকটিক্যালি, সেটা হচ্ছে একটা কোম্পানিতে ভিসা পারমিশন নিয়ে দেখা যাচ্ছে যে এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিগুলোতে 20 জন ফরেনার আছে, কিন্তু এইটা দেখা গেল যে আমরা তো এইখানে তাদেরকে কত টাকা পেমেন্ট করতেছি এই ধরনের কোনো ইনফরমেশন দেওয়া হচ্ছে না, বা তাদের ট্যাক্সটা যে কাটতেছি তাদের নেমগুলো কি এই স্টাফ লিস্টের ভিতরে আসবে নাকি? অবশ্যই অবশ্যই আসবে। এখন ওইটা এবং কি করে, দুইটা জিনিস হয়। অনেকে ধরেন ফরেন ইঞ্জিনিয়ার গুলো ইয়াতে থাকে, ফ্যাক্টরি সাইডে থাকে, অনেকে সাব সাইডে মনে হয় বাংলাদেশে খুব কম থাকে। তো সেক্ষেত্রে কেউ কেউ কি করে ফ্যাক্টরি স্যালারির মধ্যে দেখা ফেলে, কিন্তু উচিত না। করে কিন্তু আপনার যেহেতু ওদের স্যালারি অ্যামাউন্টটা বিশাল, তো আপনি চাইলে হচ্ছে স্টাফের যেটা স্টাফের ঘরে দেখাতে পারেন, যেহেতু আপনি টিডিএসও কাটতেছেন। সেই ক্ষেত্রে তো তাদের ওই যে 183 দিনের যে নিবাসী অনিবাসী রুলসটা ওইখানে মেনটেন না করতে না না, ওইটা কোনো রুলস এখানে আসবে না। ওইটা হচ্ছে সে যখন পার্সোনালি ট্যাক্স ক্যালকুলেশন করতে যাবে, রিটার্ন সাবমিশন করবে, ওই রুলস হচ্ছে তখন হচ্ছে প্রযোজ্য। আর আপনার কোম্পানিতে যখন আসে কোম্পানি অনুসারে চিন্তা করতে হবে, ওখানে রুলস এর ব্যাপার না। ওই 1 মাসও চাকরি করতে পারে, 1 মাসের জিনিসটি আপনি নিয়ে আসবেন। না, সেটা ঠিক আছে। দেখা গেল যে একটা রেগুলার ফরেনার এমপ্লয়ি কোম্পানিতে আছে, এখন কোম্পানির ট্যাক্স ডিপার্টমেন্ট তো তার কাছে টিডিএসটা কেটে নিবে, তো তখন যখন কেটে নিবে তখন তো সে ওইটা কনসিডারেশন আনবে নাকি 183 দিনের এটা? হ্যাঁ, এটা শুরুতে হচ্ছে আপনি যেহেতু বিডাতে হচ্ছে 1 বছরের পারমিশন দেয়, তো আপনাকে শুরুতে ধরে নিতে হবে সে 183 দিন মিনিমাম থাকবে। পরে যদি না থাকে এটা তো ও তো ট্যাক্স ক্লিয়ার করতে হবে, ওইটা 30% যাবে। কিন্তু হ্যাঁ, শুরুতে আপনি যদি একদম কনফার্ম যদি না হন, তাহলে 1 বছরও ধরেই কাজ করবেন। ওকে, তার মানে বেস্ট অপশন হচ্ছে ফরেন এমপ্লয়ি, সেটা ফ্যাক্টরি সাইডেই হোক আর হেড অফিস সাইডেই হোক, তাদেরকে এই লিস্টে আনাটাই উত্তম, কারণ তাদের স্যালারিটা তো হিউজ হয়। ইউজ হয় না তো আপনি এগুলো পরবর্তীতে ইভেন আপনি ঝামেলা করলে ফ্যাক্টরি স্যালারি দিচ্ছেন, এটা এমন হয় যে এক ভাই বলছিল 300 কেন, ওয়ার্কার তো 5,000 10,000 থাকে। হ্যাঁ, ওই যদি যে আপনার কাছে কোনো কারণে যখন তথ্য চাই যে ওইটার ব্রেকডাউন দেন, তখন তো আমি এরকম হয়েছে আমাদের অ্যাসাইনমেন্টে বড় বক্স ভরে নিয়ে গেছি। তারা হচ্ছে ইয়েও দেখবে, মানে ওয়ার্কারদের স্যালারি এটা ওরা ব্রেকডাউন দেখবে কিভাবে পেমেন্ট করছে। বুঝছেন ব্যাপারটা? বুঝতে এবার পারছি। বুঝুন অবস্থাটা কি হয়। মানে আপনার আটকাইলে অনেক কিছু, আমি বড় কার্টুন করে এটা ড্রাইভার দিয়ে তুলতে পারি না, এরকম অবস্থা। না, তাও ঠিক আছে। স্যাম্পল দিচ্ছি। ফরেনটা অনেকটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ হচ্ছে হ্যাঁ, এখানে ওদের অনেক রেগুলেশন আপনি মানবেন, ওদের রেগুলেশন না মানলে আপনি বিপদে পড়বেন। এক্স্যাক্টলি। আমাদের ইভেন আমাকে ট্যাক্স এটাও বলে, ডলার রেট একটু বাড়াই ধরতে পারেন না, ওরা আমাদের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে ট্যাক্স কিছু দেখে। আমি কাজ করলে যেটা আমি প্রচুর ফরেনার নিয়ে কাজ করি, আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি। কিন্তু এইখানেই দুর্বলতাটা বেশি, কারণ ফরেনদের কাছে ট্যাক্সটা এত সহজে আদায় করতে পারে না কোম্পানি। এইখানে অবশ্য অনেকগুলো ফ্যাক্টর জড়িত থাকে। ভাই করে ফেলবেন, এদের এরা আমার থেকে টাকা নিয়ে যাচ্ছে, করবো না কেন?
আচ্ছা, ওকে আজকে মনে হয় সেশনটা শেষ করতে পারি, আর কারো যদি প্রশ্ন না থাকে। ওকে ভাই, ঠিক আছে। ওকে ভাই, থ্যাংক ইউ। কাজ কেমন লাগতেছে একটু ফিডব্যাক দিয়েন। প্র্যাকটিক্যাল আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আর তো অনেক ক্লাস বাকি, হ্যাঁ, অনেক না, এখনো ক্লাস। অনেক জিনিস, যে জিনিসগুলো আমরা আগে ক্লিয়ার হই না, আজকে অনেক জিনিস আগানো হয়েছে, অনেক ক্লিয়ার হয়েছে, হ্যাঁ, ইনশাআল্লাহ হবে, অনেক অনেক আমার ক্লিয়ার লাগি হয়েছে। চেষ্টা অনেক করতেছি। ধন্যবাদ আপনাকে। স্যার আমাদের এই মানে শীটটা আপনি তো শেয়ার করবেন তাই না, বলছিলেন স্যার? কোনটা? স্যার এই যে টিডিএস এর এটা তো স্যার উইথহোল্ডিং ট্যাক্স এর রিটার্নের ফরম্যাটে তো অবশ্যই, আর স্যার মানে কাজের সুবিধার্থে বা এই মানে এক্সেল শিট গুলি স্যার। হ্যাঁ, আমি এক্সেল দিয়ে দিব। আমি শুধু দিব না যে কখনো যদি আমি কোনো রিয়েল অ্যাসেসমেন্ট বা ওই কনফিডেন্সিয়াল ডকুমেন্ট হয়, ওই ডকুমেন্টটা আপনারা একটু দয়া করে চাইবেন না। কিন্তু এক্সেল সবগুলো ডেফিনেটলি দিয়ে দিব। শিওর শিওর স্যার। মানে স্যার ইভেন ক্লাস ভালো হচ্ছে হয়েছে, আমি আজকে Excel দিয়ে আজকে দিব। আজকে উইথহোল্ডিং ট্যাক্স এর মানে এটা খুব ভালো, সেশনটা খুব ভালো গেছে স্যার। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য জি স্যার, ফ্রাইডে ইনশাআল্লাহ। জি স্যার, আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।